সবাইকে। কি অবস্থা সবার? সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, সব কিছু শোনা যাচ্ছে কিনা তাড়াতাড়ি সবাই একটু জানাই দিলে আমি ক্লাসটা শুরু করে দিব। একটু চেক করি কি অবস্থা সবার, কেমন আছো সবাই? একটা সপ্তাহ দেখা হয়নি তোমাদের সাথে। গত শনিবারে গত শনিবারে আমার ক্লাস ছিল, কিন্তু গত শনিবারে হচ্ছে আমার ফাইনাল পরীক্ষা থাকার কারণে আমার ক্লাসটা গতবার নিতে পারিনি। তো যেটার ফলে আমাদের আচ্ছা, আগে সবাই অ্যাড হোক। একটু গ্রুপে লিঙ্কটা দিয়ে দাও তো, কেউ আসো, জয়েন হয়েছো সবাই? একটু গ্রুপে লিঙ্কটা আমি দিয়ে দিতেছি। আচ্ছা, আমি গ্রুপে লিঙ্কটা দিয়ে দিছি, সবাই আমাকে একটু জানাও তো সব কিছু ক্লিয়ার কিনা, সব কিছু দেখা যাচ্ছে কিনা, আমার ভয়েস ক্লিয়ার কিনা। সবাই একটু কমেন্ট করে জানালে ভালো হয়। সবাই একটু কমেন্ট করে জানাও, আমি তাহলে ক্লাস শুরু করছি। হ্যাঁ, আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, তো গত শনিবারে হচ্ছে আমার পরীক্ষা ছিল, ফাইনাল পরীক্ষা ভার্সিটিতে, এই জন্য গত শনিবারে ক্লাসটা নেইনি, যার ফলে গত ক্লাসটা পেন্ডিং আছে। আজকে আমরা একসাথে দুইটা ক্লাস করব, গতকালকে শিয়া ভাই গ্রুপে নোটিশটা দিছে। তো এখন আমরা হচ্ছে 2:30 থেকে শুরু, মানে এখন আর কি শুরু করতে যাব হচ্ছে তাপগতিবিদ্যা, যেটা হচ্ছে গত শনিবারের লেকচার ছিল, সেটা হচ্ছে আজকে পড়বো আমরা। আর এইবারের আজকে শনিবারের যেটা রেগুলার লেকচার হওয়ার কথা ছিল চলতরিৎ 1, সেটা হচ্ছে আমরা পড়বো হচ্ছে সন্ধ্যা 7টা থেকে। তাহলে আমরা যদি সবাই সব কিছু ক্লিয়ার থাকে তাহলে আমরা শুরু করতে পারি না? আচ্ছা, অল ক্লিয়ার? হ্যাঁ, সঞ্জিতা প্রভা বলছো অল ক্লিয়ার, ওকে। তাহলে আমরা শুরু করতে পারি। আমরা হচ্ছে আজকে পড়বো তাপগতিবিদ্যা নিয়ে, থার্মোডাইনামিক্স। সহজ একটা চ্যাপ্টার, ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। হ্যাঁ, তাহলে দেখো, প্রথম টাইপে যেটা আসছে সেটা হচ্ছে তাপগতিবিদ্যার বিভিন্ন তাপমাত্রার বিভিন্ন স্কেল। তো আমরা একদম পিচ্চিকাল থেকে এই সূত্রটা পড়ে আসতেছি, সেটা হচ্ছে যে আমাদের যে কোনো ক্ষেত্রে, আমাদের যে কোনো তাপগতিবিদ্যার যে কোনো থার্মোডাইনামিক স্কেলের জন্য যে কোনো থার্মোমিটারের মূলনীতি হচ্ছে তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। সকল তাপগতিবিদ্যার স্কেলের জন্য এটা ধ্রুবক হবে, সকল থার্মোডাইনামিক স্কেলের জন্য, সকল থার্মোমিটার স্কেলের জন্য এই জিনিসটা ধ্রুবক হবে। তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরবিন্দু, নিম্ন স্থিরবিন্দু মানে কি 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ যেই তাপমাত্রায় বরফ হয়। অন্য মানে সেলসিয়াসের জন্য 0, ফারেনহাইটের জন্য 32, এক একটার জন্য এক একটা হবে, যেই তাপমাত্রায় বরফ হয়। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কি, যেই তাপমাত্রায় বাষ্প হয়। মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, যেই তাপমাত্রায় বরফ হয়। এটা ইকুয়াল ধ্রুবক হবে যে কোনো থার্মোডাইনামিক স্কেলের জন্য। এটা আমরা জানি। তো এখানে সব কিছুতে যদি আমরা অ্যাপ্লাই করি যে C মাইনাস 0, 100 মাইনাস 0, এটা অ্যাপ্লাই করতে করতে আমাদের ফাইনালি এফ এর ক্ষেত্রে F মাইনাস 32 ডিভাইড বাই 212 মাইনাস 180, K মাইনাস 273 ডিভাইড বাই 373 মাইনাস 273, এগুলো যদি বসাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক, তাহলে আমরা হচ্ছে এখান থেকে এই যে এরকম একটা জিনিস দেখতে পাই। সেটা হচ্ছে C/5, এটা ইকুয়াল F মাইনাস 32 ডিভাইডেড বাই 9, এটা ইকুয়াল হচ্ছে আমাদের K মাইনাস 273 ডিভাইডেড বাই 5। এটা হচ্ছে আমাদের সকল তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক, এই তিনটা স্কেলের সম্পর্ক জানলেই হবে। এখন আরেকটা জিনিস কি আছে আমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যে, সেটা হচ্ছে যে আমাদের সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে কমন। মানে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে কত তাপমাত্রায় দুইটা স্কেল একই পার্ট দেখাবে, সেটা হচ্ছে মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস অথবা মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট, এটা সেম জিনিস। এবং এমন আরেকটা জিনিস হচ্ছে আমাদের কেলভিন আর ফারেনহাইটের মধ্যে 574.25 কেলভিন, 574.25 ফারেনহাইট, এটা হচ্ছে কেলভিন আর ফারেনহাইট স্কেলের মধ্যে কমন টেম্পারেচার। মানে দুইটা স্কেলে এই টেম্পারেচারে এই পার্টটাই দেখাবে। আচ্ছা, আর সেলসিয়াস আর কেলভিনের মধ্যে কোনো সম্পর্ক পাওয়া যায় না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমাদের সবসময় ওগুলো থেকে কোয়েশ্চেন করলেও কখনো যদি বলে সেলসিয়াস আর কেলভিনের মধ্যে সম্পর্ক কি, তখন কিন্তু অনেক সময় আওলায় যায় বিষয়টা। সেলসিয়াস আর কেলভিন কখনো কোনো তাপমাত্রাতেই একই পার্ট দেখাবে না, ঠিক আছে? এরপরে এই ত্রুটিপূর্ণ থার্মোমিটার আমরা ম্যাথ করার সময় দেখবো, সমস্যা নেই। আর এই জিনিস তো বুঝলাম। আচ্ছা, আরেকটা জিনিস একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই তাপমাত্রার পার্থক্য, আমাদের যদি নর্মাল তাপমাত্রাকে একটা থেকে আরেকটায় কনভার্ট করতে বলে, তাহলে তো আগের
পেজে যেটা দেখছি c/5 ইকুয়াল f-32 ডিভাইডেড বাই 9 ইকুয়াল k-273 ডিভাইডেড বাই 5 সেটা নিতে হয়। কিন্তু যদি আমাকে তাপমাত্রার পরিবর্তন দেওয়া থাকে, যেমন যদি বলা থাকে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তন 5 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ পরিবর্তন পার্থক্য, দুইটা তাপমাত্রার পার্থক্য এত, তাহলে ফারেনহাইটে যে সেটা পার্থক্যটা কত হবে? পার্থক্য কথাটা বললে আমাদের সম্পর্ক হবে del c/5 ইকুয়াল del f/9 del k/5। del c হচ্ছে সেলসিয়াসের পরিবর্তন, সেলসিয়াসের পার্থক্য, del f ফারেনহাইটের পার্থক্য, আর del k হচ্ছে কেলভিনের পরিবর্তন বা পার্থক্য, একই কথা। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়ে। তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেন সলভিং শুরু করি। দেখো আমাদের যেহেতু যেই জিনিসগুলো সহজ, এগুলো বেশি সময় নষ্ট করবো না, তাড়াতাড়ি চলে যাব। দেখো কোন তাপমাত্রায় কেলভিন ও ফারেনহাইট স্কেলে একই পার্ট দেখাবে? বলো, ফারেনহাইট আর কেলভিনে একই পার্ট দেখাবে কখন, কোন পাঠে? দেখো 574.25, তাই না? 574.25 এটা হচ্ছে আমাদের কেলভিন আর ফারেনহাইটের কমন পয়েন্ট। তারপর দেখো কেলভিন স্কেলে এমন একটি তাপমাত্রা বের করতে বলা হয়েছে যেটা সেলসিয়াস স্কেলে ফারেনহাইট স্কেলের 5 গুণ হবে। দেখো কথাটা খুবই জটিল আর সুন্দর একটা কোয়েশ্চেন। এটা রাজশাহী, দেখো ওই আসছে রাজশাহীতে 23-24 আসছে। দেখো তাহলে কি বলছে, কেলভিন স্কেলে মানটা বের করতে বলছে। এটাকে আপাতত সাইডে রাখি, মানে কথাটা হচ্ছে লাস্টের অ্যান্সারটা কেলভিন স্কেলে হবে, এটা বুঝলাম, এটা বাদ। এরপরে দেখো কি বলছে, যে এমন একটা তাপমাত্রা বের করতে বলছে যেটা সেলসিয়াস স্কেলের পার্টটা হবে ফারেনহাইট স্কেলের 5 গুণ। কি বলছে, বের করো যা সেলসিয়াস স্কেলে ফারেনহাইট স্কেলের 5 গুণ হবে, অর্থাৎ সেলসিয়াস স্কেলের পার্টটা ফারেনহাইট স্কেলের 5 গুণ হবে। অর্থাৎ এখানে কি বলছে বলতো, সেলসিয়াসের পার্ট c ইকুয়াল হবে 5f। ঠিক আছে, তাহলে f ইকুয়াল কি হবে বলতো, f ইকুয়াল হবে c/5। তাহলে আমরা এখানে ফারেনহাইট আর সেলসিয়াসের মধ্যে সম্পর্ক কাটাতে পারি, c/5 এটা ইকুয়াল f-32 ডিভাইডেড বাই 9। এখানে আমরা f এর জায়গায় বসাই দিই c/5, তাহলে c/5 এখানে থাকলো, আর ওখানে f এর জায়গায় বসাই দিচ্ছি c/5 -32 ডিভাইডেড বাই 9। ঠিক আছে, এখন দেখো আমাদের এখান থেকে কি করা যায়, আমাদের এখান থেকে যেটা করা যায় সেটা হচ্ছে এই সিটা আমরা ওই পাশে পাঠিয়ে দিলে 9c/5 হয়, এটা ইকুয়াল আমাদের এখানে থাকতেছে c/5, এটা -32। তাহলে দেখো 9c/5 থেকে যদি c/5 ওই পাশে পাঠিয়ে দিয়ে বিয়োগ করি তাহলে থাকতেছে 8c/5, এটা ইকুয়াল -32। এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে c ইকুয়াল পাইতেছি -32 × 5 ডিভাইডেড বাই 8। তাহলে 8 দিয়ে 32কে কাটলে 4, আর 5-এর সাথে গুণ করলে -20 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু অ্যান্সারটা কিসে বের করতে হবে বলো, কেলভিনে বের করতে হবে। বলছে যে সেলসিয়াস ফারেনহাইটের 5 গুণ হবে, কিন্তু অ্যান্সারটা লাগবে কেলভিনে। তাহলে কেলভিনে নিতে হলে কী করবো বলো, এটার সাথে আমরা 273 যোগ করে দিব, তাহলে এটা হয়ে যাবে আমাদের কেলভিন। তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে 253 কেলভিন। তাহলে অ্যান্সার কোনটা আমার এখানে 253, সি অপশন হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, উম্মে হাবিবা ওয়ালাইকুম আসসালাম, শ্রীপর্ণা সাহা ওয়ালাইকুম আসসালাম। কী অবস্থা তোমাদের, পড়াশোনা কেমন চলতেছে? আচ্ছা, শ্রীপর্ণা সাহা বলছো 253 কেলভিন। আচ্ছা, সবাই ক্লিয়ার তাই না? সবাই তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করবো, তাড়াতাড়ি আগে যাওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে এটা শেষ, এটা নিয়ে সময় নষ্ট না করি, সামনে যাই। দেখো একটি ত্রুটিপূর্ণ দাগাঙ্কিত থার্মোমিটার স্বাভাবিক চাপে গলিত বরফে 5 ডিগ্রি সেলসিয়াস দেখায়, 5 ডিগ্রি সেলসিয়াস দেখায়। দেখো মানে আমার একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার যেটা 0 ডিগ্রি সেলসিয়াস, নর্মাল থার্মোমিটার, সঠিক থার্মোমিটার হলে সেটা আমাকে বরফ বিন্দু কত দেখাইতো, 0 ডিগ্রি সেলসিয়াস দেখাইতো। কিন্তু যেহেতু এটা ত্রুটিপূর্ণ মানে নষ্ট থার্মোমিটার, তাহলে এটা বরফের সময় 5 ডিগ্রি সেলসিয়াস দেখাইছে, ভুল দেখাইতেছে। তারপর বলছে ফুটন্ত পানিতে একটা ভালো থার্মোমিটার 100 ডিগ্রি সেলসিয়াস দেখানোর কথা, কিন্তু আমার থার্মোমিটার নষ্টটা দেখাইতেছে 95 ডিগ্রি সেলসিয়াস। এখন জিজ্ঞেস করছে কত তাপমাত্রায়, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুইটা থার্মোমিটারই সঠিক পাঠ দিবে, অর্থাৎ কত তাপমাত্রায় দুইটা থার্মোমিটারে, নষ্টটা এবং ভালোটা দুইটাতেই একই রিডিং দেখাবে, একই পার্ট দেখাবে। অর্থাৎ নষ্টটাতেও যখন সি দেখাবে, ভালোটাতেও তখন সি দেখাবে। আমি ধরে নিতে পারি সিইটি যে কোনো কিছু ধরে নিতে পারো, বা এক্স কিছু একটা ধরে নিতে পারো। তাহলে দেখো প্রথমে ভালো স্কেলের জন্য, ভালোটার জন্য স্কেল নেই, স্কেল নেওয়ার নিয়ম কি বলো তো, তাপমাত্রা মাইনাস ভালোটার জন্য স্কেল নিচ্ছে, তাহলে নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 0, এটা ইকুয়াল। এবার নষ্টটার জন্য আমরা ভ্যালু নিব, নষ্টটার জন্য আবারও সেম মূলনীতিটা বা সেম সূত্রটা নিব। সেটা হচ্ছে নষ্টটাতেও বলছে একই পার্ট কখন দেখাবে, অর্থাৎ এখানেও সি দেখাবে, আসলে যখন সি এখানেও তখন সি দেখাবে, মানে দুইটা থার্মোমিটারের সঠিক পার্ট দেখাবে কখন, মানে সি দেখাবে। মাইনাস এখানে নষ্টটাতে 0 সময় নিম্নস্থির বিন্দু দেখাচ্ছে 5, আর ঊর্ধ্বস্থির বিন্দু দেখাচ্ছে 95, মাইনাস নিম্নস্থির বিন্দু দেখাচ্ছে 5। তাহলে এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে c/100, c/100 এটা ইকুয়াল হচ্ছে c-5 ডিভাইডেড বাই 90। ঠিক আছে, তারপরে কি পাওয়া যায় দেখো তো, বলা যায় 90c এটা ইকুয়াল 100c, এটা ইকুয়াল 500 তারপর দেখো 90কে যদি এই পাশে আনি 10c হবে, আর এই -500কে ওই পাশে পাঠালে 500 হবে। তাহলে আমার c ইকুয়াল হইতেছে 50 ডিগ্রি সেলসিয়াস।
তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াইছে কোনটা দেখো, আমাদের অ্যান্সার দাঁড়াইছে অপশন বি। ঠিক আছে, অপশন বি। অলরেডি তোমাদের অ্যান্সার চলে আসছে। আমাকে নওশাদ সামি বলছো বি, শ্রীপর্ণা সাহা, উম্মে হাবিবা সবাই বলছো 50 অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো নেক্সট কোয়েশ্চেনটা কি দেখো, প্রকৃতিতে তাপমাত্রা নামক তাপগতীয় চলরাশির পরিচয় কোন সূত্রে পাওয়া যায়? দেখি তোমরা এটা অ্যান্সার করো তো। তাপমাত্রার পরিচয় কোন সূত্রে পাওয়া যায়? এটা না বলে যদি বলতো থার্মোমিটার কোন সূত্রের মাধ্যমে তৈরি করা হয়েছে, দুইটার কোয়েশ্চেনই একই, অ্যান্সার একই। তাহলে বলো তো যে এই তাপমাত্রার পরিচয় কোন সূত্রে পাওয়া যায়, অথবা থার্মোমিটার কোন সূত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? আমাকে একটু বলার চেষ্টা করো তো। নওশাদ সামি বলছো এ, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। ঠিক আছে, ওকে। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র থেকে আমরা তাপমাত্রার পরিচয় পাই, আর তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রই হচ্ছে আমাদের থার্মোমিটার তৈরির মূলনীতি। ঠিক আছে, তারপর একটি কক্ষে তাপমাত্রা হচ্ছে 30°C, ফারেনহাইট স্কেলের মান কত হবে? তাহলে কত বলো তো, C/5 এটা ইকুয়াল F মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তাহলে সি দেওয়া হচ্ছে এখানে 30 ডিভাইডেড বাই 5, এটা ইকুয়াল F মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তাহলে এখানে 30/5 মানে 6, 9 গুণ করলে 54, আর 32 পাশে পাঠালে প্লাস 32, এটা ইকুয়াল ফারেনহাইট। হ্যাঁ, কত হয় দেখো তো, ফারেনহাইট ইকুয়াল কত হয়? 54 আর 2 56, 56 আর 30 কত বলো, 86 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, 86 ডিগ্রি ফারেনহাইট। তাহলে অ্যান্সার কোনটা? অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন এ হচ্ছে অ্যান্সার। অলরেডি অ্যান্সার করে ফেলছো অনেকে। নওশাদ সামি 86 ডিগ্রি ফারেনহাইট, সাবাস সাবাস সাবাস, 86 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এগুলো একদম সোজা জিনিস, সবাই পারি আমরা, জাস্ট হচ্ছে একটু দেখে যাওয়া। এগুলোই আসে, যতই পারি না কেন দেখো ঘুরে ফিরে এগুলোই আসে। এটা যেও 22-23 আসছে, সহজ সহজ জিনিসই কিন্তু আসে, কিন্তু এই পরীক্ষার হলে ঠান্ডা মাথায় সব গুছাই দিয়ে আসাটা হচ্ছে বিষয়। যত প্র্যাকটিস করবো তত ভুল হওয়ার চান্স কমবে। দেখো ফারেনহাইট স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান কত? দেখো পরম শূন্য তাপমাত্রা বলতে বোঝানো হয় কত বলো, 0 কেলভিন। তাহলে ওরা জানতে চাইছে এটা ফারেনহাইট স্কেলে 0 কেলভিনে কনভার্ট করলে কত হবে, বুঝছো? তাহলে আমার ফারেনহাইট স্কেলের সূত্র নিব F মাইনাস 32 ডিভাইডেড বাই 9, এটা ইকুয়াল K মাইনাস 273 ডিভাইডেড বাই 5। তাহলে আমার এখানে কত হয় বলো তো, F মাইনাস 32 ডিভাইডেড বাই 9, এটা ইকুয়াল K এর ভ্যালু 0 বসালে এখান থেকে মাইনাস 273 ডিভাইডেড বাই 5। এখান থেকে যদি তুমি ফার্দার ক্যালকুলেশন করো তাহলে বিষয়টা এমন দাঁড়াবে, মাইনাস 273/5 ইন্টু 9 যোগ 32। এটা যদি তুমি ক্যালকুলেশন করতে দেখো যাও, তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে, তুমি খেয়াল করবা যেখানে তুমি পাবা মাইনাস 459.4 ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ, তাহলে এটা কার কাছাকাছি বলা যায়? এটাই 460-এর কাছাকাছি বলা যায়। আমি ক্যালকুলেশনটা করলাম না, ঠিক আছে? তুমি যদি এটা ক্যালকুলেট করো, এটাকে 273কে যদি 9 দ্বারা ভাগ করো, 5 দ্বারা ভাগ করো, তারপর 9 দ্বারা গুণ করে পর 32 যোগ করো, তাহলে তুমি এই জিনিসটা পাবা। কত পাবা? মাইনাস 459.4। তাহলে এটাকেই বলা যায় 460, কাছাকাছি আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, অ্যান্সার হবে অপশন বি। তোমাদের কি অবস্থা একটু দেখি। অ্যান্সার হবে অপশন বি। হ্যাঁ, আচ্ছা, তোমরা কি এটা বুঝতে পারছো? এটা আমি আর ক্যালকুলেশন করলাম না, তোমরা কইরো। হ্যাঁ, ক্যালকুলেশন দেখানোর কিছু নেই, তোমরা এটা করো, হাতে কইরো। দেখো তারপর 1 কাপ পানির তাপমাত্রা 100°C থেকে 35°C নামানো হয়েছে। হ্যাঁ, 1 কাপ পানির তাপমাত্রা, তাহলে তাপমাত্রার পার্থক্য কত বলছে দেখো। সেলসিয়াসে তাপমাত্রার পার্থক্যটা কত বলা হয়েছে তুমি দেখো, ডেল সি, এটা ইকুয়াল বলা হয়েছে দেখো 100 মাইনাস 35, অর্থাৎ কত বলো তো, 65°C। এটা সেলসিয়াসের পরিবর্তন। তোমাকে বলছে ফারেনহাইট স্কেলের পরিবর্তনটা কত। তাহলে ফারেনহাইট স্কেলের পরিবর্তনটা কীভাবে নিব বলো তো, ডেল এফ বাই 9, এটা ইকুয়াল হবে ডেল সি বাই 5। তাহলে ডেল এফ ইকুয়াল কত হবে বলো তো, ফারেনহাইটের পরিবর্তন, এটা ইকুয়াল হবে সেলসিয়াসের পরিবর্তন ইন্টু 9/5। এই 9/5কে আমরা আবার বলতে পারি, মাথায় রাখবা, 9/5কে আমরা বলতে পারি 1.8। তাহলে আমাদের এটা যদি মনে রাখো ক্যালকুলেশনটা সহজ হবে, বুঝছো? 9/5কে বলা যায় 1.8। তাহলে সেলসিয়াসের পরিবর্তন দেওয়া হচ্ছে 65, আর ওইটাকে বলতে পারি 1.8। যদি আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে কি পাবো দেখো, আমরা পাবো হচ্ছে 5 8 40, 0 হাত থেকে 4, 6 8 48, আর 4 52, এখানটা 0 দিলাম, 65 1 65, এখানে 0, 5 8 2 7, 5 8 6 11, এখানে দশমিক বসবে। তাহলে কত আসছে দেখো তো, আমাদের আসতেছে 117 ডিগ্রি ফারেনহাইট। 117 ডিগ্রি ফারেনহাইট। অলরেডি তোমরা অ্যান্সার করে ফেলছো, ঠিক আছে? 117 ডিগ্রি ফারেনহাইট, একদম ইজি জিনিস, একদম ইজি জিনিস, 117 ডিগ্রি ফারেনহাইট। তো এরপরে যাই, দেখো এরপরে যাই, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার। আবার একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারে বরফ বিন্দু 5°C, স্টিম বিন্দু 99°C। থার্মোমিটারে যখন হচ্ছে আমার 52 দেখাবে, অর্থাৎ নষ্ট থার্মোমিটারে যখন 52 দেখাবে, তখন ফারেনহাইট স্কেলে তাপমাত্রাটা কত?
মানে ফারেনহাইট স্কেলের আসল স্কেলে আমাদের ফারেনহাইটের তাপমাত্রাটা কত আসলে। তাহলে ভালো স্কেলটা কোন এককে নিব বলো তো? ভালো স্কেলটা, সঠিক স্কেলটা আমরা ফারেনহাইটে নিব। তাহলে ফারেনহাইটের জন্য সূত্র হবে F-32 ডিভাইডেড বাই 212 ঊর্ধ্বস্থির বিন্দু মাইনাস নিম্নস্থির বিন্দু, এটা ইকুয়াল। আমরা এবার নষ্ট স্কেলের জন্য হচ্ছে কি নিব, সেম সূত্রটা অ্যাপ্লাই করব, কিন্তু এটা সেলসিয়াসে দেওয়া, তাই সেলসিয়াসে নিব। তাপমাত্রা কত দেওয়া? 52 দেওয়া। আর নিম্নস্থির বিন্দু কত দেওয়া দেখো? 5 দেওয়া, বরফ বিন্দু। আর ঊর্ধ্বস্থির বিন্দু দেওয়া 99 মাইনাস আবার নিম্নস্থির বিন্দু 5। আমরা কেন ওই সঠিক স্কেলটা, কেন ভালো স্কেলটা যেটা ভালো তাপমাত্রা চাইতেছে সেটা কেন আমরা ফারেনহাইটে নিছি? কারণ আমরা ফারেনহাইটে চাইছে। বুঝতে পারছি? তাহলে দেখো এখানে আমার বিষয়টা এমন হয় যে F-32 ডিভাইড বাই 180, এটা ইকুয়াল 52 বিয়োগ 5 করলে 47, আর 99 বিয়োগ 5 করলে 94, যেটা হয় আলটিমেটলি 1/2। হ্যাঁ, আলটিমেটলি এটা 1/2 হয়। তাহলে F ইকুয়াল কত হইতেছে বলো তো? 1/2 ইন্টু 180 যোগ 32, অর্থাৎ 90 আর 32 যোগ করলে 122 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমাদের অ্যান্সার হইতেছে কত বলো? অপশন বি, 122 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, সবাই ক্লিয়ার কিনা বলো? সবাইগুলো ক্লিয়ার হচ্ছে কিনা? 122, সাবাস সাবাস, সবাই পারছে, সবার অ্যান্সার আসতেছে। ঠিক আছে, তাহলে এগুলো একদম ইজি জিনিস। হ্যাঁ, এগুলা এই টাইপের কোয়েশ্চেনগুলো আসে প্রায় সময়। এটা আসছে কোথায় দেখো? 1-20 আসছে। এই ত্রুটিপূর্ণ থার্মোমিটারগুলো অনেক বেশি আসে, তো একটু ভালো মতো দেখলেই হবে। সবাই পারো আমি জানি। দেখো এবার রোধের বেলায়, মানে থার্মোমিটার এবার তাপমাত্রার বেলায় না বলে রোধের বেলায় বলতেছে। তাহলে আমরা এক পাশে তাপমাত্রার তাপমাত্রার জন্য স্কেল নেব, আরেক পাশে কি নেব? রোধের জন্য সূত্রটা নিব। তাহলে দেখো আমাদের একটু কারেকশন করতে হবে মনে হয়। হ্যাঁ, এটা হচ্ছে 8 ওহম, এটা ওহম হবে, এটা 20 ওহম। হ্যাঁ, এটা 32 ওহম। হ্যাঁ, সব ঠিক আছে। বলছে একটা রোদ থার্মোমিটারের রোধ হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 8 ওহম, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 ওহম। তাহলে বলছে তাপমাত্রা কত হইলে এটা রোধ তোমার হবে 32 ওহম। তাহলে তাপমাত্রা কত হইলে, তাপমাত্রাটা সেলসিয়াসে দেওয়া, তাই না? তাহলে সেলসিয়াসের জন্য তাপমাত্রার স্কেল নেই, C-0 ডিভাইড বাই 100 মাইনাস 0। এখন আমরা রোধের জন্য সেম স্কেলটা নিব। যখন তাপমাত্রা C হবে, মানে হচ্ছে যেটা বের করতে চাইছি, তখন রোধ কত? 32। যখন তাপমাত্রা 0 তখন রোধ কত? 8, তাহলে বিয়োগ 8। যখন তাপমাত্রা 100 তখন রোধ কত? 20, তাহলে 100 জায়গায় 20। আর যখন 0 তখন আবার 8। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেট করলে যেটা পাই সেটা হচ্ছে সি ইকুয়াল 32 থেকে 8 গেলে কত? 24, 20 থেকে 8 গেলে 12, কিন্তু এখানে 100, নিচের 100টার পাশে আসলে তাহলে এখানে 2 হয়, 200 হয়ে যেতেছে আমার অ্যান্সার। বুঝছো? তাহলে 200 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? সবাই বুঝতেছো কিনা? একটু পানি খাই আমি। হ্যাঁ, সকাল 9টা থেকে ক্লাস নিতেছি কোচিংয়ে, তারপর তোমাদের এখানে আসলাম আবার। হ্যাঁ, তো গলা একদম শুকিয়ে গেছে, একটু পানি খাই। আচ্ছা, শুরু করি তাহলে। হ্যাঁ, এটা সবাই বুঝছো তো, তাই না? আচ্ছা, ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, সামনে জি। দেখো তারপরে কোয়েশ্চেন, কোন তাপমাত্রায় সেলসিয়াস আর ফারেনহাইটে একই পার্ট দেখাবে? বাচ্চা কোয়েশ্চেন, -40 ডিগ্রি সেলসিয়াস বা -40 ডিগ্রি ফারেনহাইট। তারপরে আবারও একই কোয়েশ্চেন রিপিট আসছে, ভুলে না, একই কোয়েশ্চেন রিপিট আসেনি, কোয়েশ্চেন ঠিক আছে। তো এটা কোথায় আসে দেখো? রাজশাহী 14-15-তে আসছিল। কোন তাপমাত্রায় সেলসিয়াস আর কেলভিন স্কেল একই মান দেখাবে? সবাই এটার অ্যান্সারটা বলো। না, ক্যালকুলেটর অ্যালাউড না, ক্যালকুলেটর অ্যালাউড না। আচ্ছা, সেলসিয়াস আর কেলভিনে কোন তাপমাত্রায় একই মান পাওয়া যাবে? সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো তো। সেলসিয়াস আর কেলভিনে কোন তাপমাত্রায় একই মান পাওয়া যাবে? এটার অ্যান্সারটা কি হবে এখানে? কোনটা এখানে অ্যান্সার হবে? সবাই একটু বলার চেষ্টা করি। হ্যাঁ, শ্রীপর্ণা শাহ বলছো -273, এটা কি হয়েছে? সবাই একটু চিন্তা করে বলো, সবাই একটু চিন্তা করে বলো। মান পাওয়া যায় না। নওশাদ সামি বলছো মান পাওয়া যায় না, রাইট, মান পাওয়া যায় না। তারপরও জান্নাত ফারিয়া বলছো -273। আচ্ছা, আমরা তো আজকেই পড়লাম তাই না, যে আমাদের ফারেনহাইট আর কেলভিনের মধ্যে মিল পাওয়া যায়। ফারেনহাইট আর কেলভিনের মিল কত বলো তো? 574.25। সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে মিল পাওয়া যায়, সেটা হচ্ছে -40।
কিন্তু সেলসিয়াস আর কেলভিনে কখনো একই তাপমাত্রা কখনোই পাওয়া যাবে না। ঠিক আছে, কোনো তাপমাত্রাতেই সেলসিয়াস আর কেলভিন স্কেলে একই মান কখনোই পাওয়া যাবে না, অর্থাৎ এটা নান অফ দিস হবে অ্যান্সার। বুঝতে পারছো? অ্যান্সার হবে নান অফ দিস। আচ্ছা, সরি ভাই, আচ্ছা সমস্যা নেই, এখন বুঝলেই হবে। হ্যাঁ, এখন বুঝলেই হবে। তাহলে এই যে দেখছো, কেয়ারফুল থাকা লাগে। আমরা সবসময় ওই যে গতানুগতিক সেলসিয়াস আর ফারেনহাইট কেলভিন আর ওই ফারেনহাইটের করে অভ্যস্ত না, তো হঠাৎ করে সেলসিয়াস আর কেলভিন দিলে মাথায় আসতে চায় না যে এটার মধ্যে কোনো সম্পর্ক আসলে হবে না, কখনো একই হইতে পারে না এটা, কারণ এটা 273-এর একটা গ্যাপ। সেলসিয়াসের সাথে 273 যোগ করলে যে আমার কি হয়, কেলভিন হয়, তাহলে 273-এর একটা পার্থক্য, তাহলে এটা কিভাবে কখনো সেম হবে? কখনোই সেম হবে না, সবসময় সেলসিয়াস 273 পিছিয়ে থাকবে। বুঝছো কথাটা? তাহলে কখনোই সেম তাপমাত্রা পাওয়া যাবে না। তাহলে এরপরে আমরা যাই, দেখো কোন তাপমাত্রায় সেলসিয়াস ও কেলভিন স্কেলে একই মান পাওয়া যাবে। ওই একই কোয়েশ্চেনই রিপিট হয়েছে, ভুলে আসছে এটা, যাই হোক। টাইপ 1 শেষ। থার্মোডাইনামিক স্কেলের যে কোয়েশ্চেনগুলো ছিল ওই টাইপের কোয়েশ্চেনগুলো একটু সবাই ভালো মতো দেখো, এগুলো দেখলে মোটামুটি সকল ইউনিভার্সিটিতে এর বাইরে কিছুই আসে না, কখনোই আসবে না, আসা সম্ভব না, এগুলো থেকেই আসবে, একটু ভালো মতো দেখলেই হবে। ঠিক আছে, একটু কেয়ারফুল থাকতে হবে যে ভুলগুলো করা যাবে না। এখন দেখো, টাইপ 2-তে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে কথা বলবো। তাহলে টাইপ 2-তে কি রাখছি দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যে রূপটা ছিল সেটা হচ্ছে কি ছিল দেখো, ডিকিউ ইজ ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ। কি ছিল বিষয়টা একটু একসাথে লিখি, ডিকিউ এটা ইকুয়াল হচ্ছে ডিইউ প্লাস ডিডব্লিউ, অর্থাৎ আমি যতটুকু তাপ দিব অতটুকু তাপের মধ্যে প্রথমে কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কাজে ইউজ হবে, আর বাকি অংশটা কাজে রূপান্তরিত হবে। তাহলে ডিউটা কি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আর ডিডব্লিউটা হচ্ছে আমাদের কৃত কাজ, ডিকিউ হচ্ছে প্রদত্ত বা মানে বর্জিত তাপ বা গৃহীত তাপ একটা সিস্টেমের। ঠিক আছে, এখন চিহ্ন প্রথাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, চিহ্ন প্রথাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই চিহ্নর বিষয়গুলো দেখো। ডিকিউ পজিটিভ বোঝালে কি, ডিকিউর ভ্যালু যদি কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে, ডিকিউর ভ্যালু পজিটিভ দ্বারা কি বোঝায়, নেগেটিভ দ্বারা কি বোঝায়, প্লাস ডিইউ ডিডব্লিউ এদের ভ্যালু পজিটিভ নেগেটিভ দ্বারা কি বোঝায়। দেখো, ডিকিউ যখন পজিটিভ হবে তখন বোঝানো হইতেছে সিস্টেমে তাপ দেওয়া হইতেছে, সিস্টেমে তাপ সরবরাহ করা হচ্ছে, সিস্টেম তাপ গ্রহণ করতেছে। ঠিক আছে, সিস্টেমটা তাপ নিতেছে। আর ডিকিউ যখন নেগেটিভ বোঝাবে তখন কি বোঝাবে বলতো, সিস্টেম তাপ হারাইতেছে, অর্থাৎ সিস্টেম তাপের বর্জন করতেছে। হ্যাঁ, তাপ বর্জন করতেছে সিস্টেম থেকে তাপ বের হয়ে যেতেছে, সিস্টেম থেকে তাপ বের হয়ে যেতেছে, তাপ বর্জন করতেছে, কথা সব একই। ঠিক আছে, তারপরে আমাদের ডিউ অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পজিটিভ দ্বারা কি বোঝায়, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পজিটিভ দ্বারা বোঝায় সিস্টেমের অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইতেছে, আর নেগেটিভ দ্বারা বোঝায় সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তি হ্রাস পাইতেছে। এখন অভ্যন্তরীণ শক্তি আবার কিসের উপর ডিপেন্ড করে বলতো, তাপমাত্রার উপর ডিপেন্ড করে। তার মানে অভ্যন্তরীণ শক্তির উপর একমাত্র তাপমাত্রার নির্ভরশীলতা আছে বা তাপমাত্রার প্রভাব আছে। তাপমাত্রা যদি, অভ্যন্তরীণ শক্তি যদি বাড়ে তাপমাত্রাটাও বাড়ে, অভ্যন্তরীণ শক্তি যদি কমে তাপমাত্রাও কমে। ঠিক আছে, মানে এখানে ডিও পজিটিভ মানে অন্তস্থ শক্তি বৃদ্ধি পাইছে বা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইছে যেভাবে বলা যায়, একই সাথে বলা যায় তাপমাত্রা বৃদ্ধি পায়। হ্যাঁ, তাপমাত্রা বৃদ্ধি পাইছে এটাও বলা যায়, তাপমাত্রা বৃদ্ধি এটাও বলা যায়। এবং একইভাবে যখন অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে তখন তাপমাত্রা কি হবে, হ্রাস পাবে। এই কনসেপ্টটা থেকে কিন্তু কোয়েশ্চেন আসে বারবার, এই অভ্যন্তরীণ শক্তির উপর তাপমাত্রা নির্ভরশীলতা থেকে বারবার কোয়েশ্চেন আসে। দেখো, তারপর ডিডব্লিউ কৃতকাজ, সিস্টেম কর্তৃক কৃতকাজ, মানে ধরো কাজটা যদি ডিডব্লিউ যখন পজিটিভ হবে, ডিডব্লিউ পজিটিভ বলতে বোঝায় আসলে আয়তন বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, ডিডব্লিউ পজিটিভ বলতে বোঝায় আয়তন বাড়ছে, আয়তন বৃদ্ধি। হ্যাঁ, আর ডিডব্লিউ নেগেটিভ বলতে কি বোঝায় বলো, আয়তন হ্রাস, আয়তন হ্রাস, সিস্টেমের আয়তন হ্রাস পাইছে। এখন চিন্তা করো, আয়তন বাড়ছে মানে কি, সিস্টেমটা বড় হয়ে গেছে, পরিবেশের উপরে প্রভাব ক্রিয়েট করছে, তাই না? তাহলে আয়তন বড় হওয়া মানে সিস্টেম পরিবেশের উপরে কাজ করছে। ডিডব্লিউ পজিটিভ মানে কি, আয়তন বড় হওয়া। আয়তন বড় হওয়া মানে দেখো সিস্টেমটা পরিবেশের কাছে যাইতেছে, তার মানে কি সিস্টেমটা পরিবেশের উপরে কাজ করতেছে। ঠিক আছে, সিস্টেম কর্তৃক কাজ হচ্ছে, মানে সিস্টেমটা নিজে কাজ করতেছে পরিবেশের উপরে। আর যদি এমন হয় যে ডিডব্লিউ নেগেটিভ, অর্থাৎ এটা আমাকে বোঝাবে আয়তনটা হ্রাস পাইতেছে, মানে আয়তন সংকুচিত হয়ে যেতেছে, অর্থাৎ পরিবেশ আয়তনকে চেপে সংকুচিত করে ফেলতেছে, এমনভাবে মনে করো। ঠিক আছে, আয়তন হ্রাস পাইতেছে, আয়তন হ্রাস পাওয়া মানে কি, ওর উপরে পরিবেশ কাজ করতেছে, অর্থাৎ সিস্টেম এখন কাজ করতেছে না, সিস্টেমের উপরে পরিবেশ কাজ করতেছে। দেখো, সিস্টেমের উপর কাজ সম্পাদিত হইতেছে, কে কাজ করতেছে, পরিবেশ কাজ করতেছে। এই জিনিসটা ক্লিয়ার কিনা সবাই বলো। প্রতীক্ষার প্রহর, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। তোমাদের কি অবস্থা, তোমরা কেমন আছো? এটা কি বুঝতে পারছো কিনা বলো তো, কথাগুলো ক্লিয়ার কিনা সবাই আমাকে একটু মেসেজে জানাও, বিষয়গুলো ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার কিনা একটু বলো তো কথাগুলো। তোমরা আগে থেকে বুঝো আমি জানি, তারপরেও আমি একটু বলার চেষ্টা করছি, তোমরা বলো ক্লিয়ার কিনা। আচ্ছা,
তোমরা অ্যান্সার আসছে, ক্লিয়ার, ওকে ঠিক আছে। আর সামনে যাই, দেখো সামনে যাই। আমাদের নেক্সট টপিক হচ্ছে, দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্রই টাইপ 2তেই আমাদের ডিডাব্লিউ ইকুয়াল কি বলা যায় বলো তো, পিডিবি বলা যায়। আর ডিডাব্লিউ ইকুয়াল আরেকটা জিনিস বলা যায় এনআরডিটি। দেখো ডিডাব্লিউ ইকুয়াল বলা যায় পিডিবি, আর ডিডাব্লিউ ইকুয়াল বলা যায় এনআরডিটি, এন ইন্টু আর ইন্টু তাপমাত্রার পরিবর্তন। আর এখানে পিডিবি দ্বারা কি বোঝানো হচ্ছে, চাপ ইন্টু আয়তনের পরিবর্তন, ঠিক আছে, কাজের দুইটা সূত্র। এগুলো সবই তোমরা জানো, এখানে আর কিছু বলার নেই। আরেকটা জিনিস হচ্ছে পিবি ডায়াগ্রামের ক্ষেত্রফলই কিন্তু আমাদের কাজ। কাজ বলতে কি বোঝায়, একটা পিবি ডায়াগ্রাম যদি নেই আমি, একটা পিবি ডায়াগ্রাম, ধরো এখানে ওয়াই অক্ষ বরাবর পি, এক্স অক্ষ বরাবর ভি, ধরো আমি এখানে একটা রেখা টানলাম, ধরো এটা কি রেখা বলো তো, এটা সমষ্ণ প্রসারণের রেখা, তাই না, সমষ্ণ প্রসারণ বা যেই রেখাই হোক না কেন, যে কোনো একটা রেখা যদি টানো, এই ধাপে বা এই রেখা দ্বারা কাজ কতটুকু হয়েছে, বা এই প্রসারণ এই স্টেপে কতটুকু কাজ হয়েছে, এটা কতটুকু হবে, এরিয়া আন্ডার দি কার্ভ। নিয়ম হচ্ছে এরিয়া আন্ডার দি কার্ভ, হ্যাঁ, এরিয়া আন্ডার দি কার্ভ, বুঝছো কথাটা, এরিয়া আন্ডার দি কার্ভ। অর্থাৎ এই রেখাটা, এই কার্ভটা মানে এই রেখাটা ওর নিচে যতটুকু ক্ষেত্রফল দখল করবে সেটাই হবে ওর কাজ, বুঝতে পারছি। এই রেখাটা নিচে যতটুকু ক্ষেত্রফল দখল করবে নিচের অক্ষের সাথে, সেটাই হবে ওর কাজ। আমি যদি এই ক্ষেত্রফলটা বের করতে পারি, এই যে এই রেখাটা নিচে, ওর এই রেখার নিচে এরিয়া আন্ডার দি কার্ভ, নিচে যতটুকু ক্ষেত্রফল দখল করলো সেটাই হচ্ছে আমাদের কাজ, বুঝছো, এই এতটুকু অংশই হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে। তাহলে আমাদের পিভি ডায়াগ্রামের ক্ষেত্রফলটাই কিন্তু আসলে কাজ, বুঝছো, এটুকু যতটুকু ক্ষেত্রফল হবে, এই ক্ষেত্রফলটা কোনোভাবে বের করতে পারলেই এই সমষ্ণ প্রক্রিয়া বা যে কোনো রেখা যদি দেয়, সেই রেখার জন্য কতটুকু কাজ হয়েছে বা সেই ধাপের জন্য কতটুকু কাজ হয়েছে সেটা পাওয়া যাবে, ঠিক আছে। দেখি কি বলতেছো। আচ্ছা, আজকে দুপুর 3টায় ক্লাস শুরুর কথা ছিল না তো, আজকে তো 2:30 থেকে ক্লাস শুরুর কথা ছিল। আমি তো প্রতি শনিবারেই মোটামুটি 2:30 থেকে ক্লাস শুরু করি, আজকেও তো 2:30 বাজেই বলা ছিল, ঠিক আছে, আজকেও 2:30 বাজেই বলা ছিল, সমস্যা নেই। দেখো বাকি অংশ দেখতে থাকো। শক্তির সংরক্ষণ সূত্রটি তাপগতিবিদ্যার কোন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়। দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র কিন্তু দুইটা ছিল, তাপগতিবিদ্যার প্রথম সূত্র কিন্তু দুইটা ছিল, একটা ছিল তাপগতিবিদ্যার জুলের বিবৃতি, একটা ছিল ক্লসিয়াসের বিবৃতি। তো আমরা যেটা একটু আগে লিখছি ডিকিউ ইকুয়াল ডিউ প্লাস ডিডব্লিউ, এটা কার বিবৃতি ছিল বলতো, এটা ছিল ক্লসিয়াসের বিবৃতি। আর এটা ছিল জুলের বিবৃতি। জুলের বিবৃতিতে কি বলা ছিল, যে সম্পূর্ণ তাপকে কাজে এবং সম্পূর্ণ কাজকে যদি তাপে রূপান্তর করো তাহলে তাপ এবং কাজ পরস্পরের সমানুপাতিক হবে, ওইটাকে আমাদের তাপগতিবিদ্যার আদর্শ সূত্রও বলা হয়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের হিসাব, এই হচ্ছে কথাবার্তা। তাহলে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে কি পাওয়া যায়, এটা কিন্তু একটা জিনিস আছে, সেটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে শক্তির নিত্যতা পাওয়া যায়, শক্তির সংরক্ষণশীলতা পাওয়া যায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে, সেটা ক্লসিয়াস হোক বা এটা জুল হোক, যেটাই হোক না কেন, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে শক্তির নিত্যতা পাওয়া যায়। কিভাবে শক্তির নিত্যতা পাওয়া যায়, তুমি যতটুকু শক্তি দিতেছো অতটুকু শক্তি কোনো না কোনো কাজে ইউজ হইতেছে, যতটুকু শক্তি দিতেছো সেটার কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বাড়াইতেছে, কিছু অংশ কাজ করতেছে, অর্থাৎ পুরাটা অংশরই কিন্তু তোমার হিসাব আছে, তুমি যতটুকু শক্তি দিলা, তাপ শক্তি দিলা, কোনটা কোন কাজে ইউজ হইলো, পুরাটারই একটা হিসাব আছে। কোনো শক্তি কিন্তু আসমান থেকে গায়েব হয়ে যায়নি হঠাৎ করে, যে তুমি দিলা 500 জুল, এখানে দেখলা 200 আর 100 300 হয়েছে, বাকি 200 জুলের কোনো খবর নেই, এরকম কিন্তু কখনোই হইতেছে না। দুই পাশেই জিনিসটা সমান, অর্থাৎ শক্তির নিত্যতা মেনে চলতেছে, যতটুকু শক্তি দিতেছো পুরাটাই কোনো না কোনো কাজে ইউজ হইতেছে। তাহলে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রই কি বলতো, আমাদের শক্তির সংরক্ষণশীলতা বা শক্তির নিত্যতার ব্যাখ্যা করে, বুঝছো, শক্তির নিত্যতা প্রকাশ করে। তাহলে এই হচ্ছে কথা। তারপরে আসো, সময়আয়তন প্রক্রিয়ায় সিস্টেম কর্তৃক গৃহীত তাপ কিউ যদি হয় তাহলে অন্তস্থ শক্তির বৃদ্ধির পরিমাণ কত হবে, অন্তস্থ শক্তির বৃদ্ধির পরিমাণ। দেখো সম আয়তন প্রক্রিয়া আমরা যদি তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে দেখি, সেটা সূত্রটা কি ছিল, ডিকিউ ইজ ইকুয়াল ডিউ প্লাস ডিডব্লিউ। সময়আয়তন প্রক্রিয়াতে কি হয় বলতো, ডিডব্লিউ ইকুয়াল আমরা জানি পিডিবি, আয়তন যদি সমান থাকে তাহলে ডিবির ভ্যালু কত বলো, 0, তাহলে কাজও কি 0 না, তার মানে সময়আয়তন প্রক্রিয়াতে ডিডব্লিউটা আলটিমেটলি 0 না। তাহলে আমার কি থাকতেছে বলো তো, ডিকিউ ইজ ইকুয়াল ডিউ থাকতেছে, হ্যাঁ, ডিকিউ ইজ ইকুয়াল আমার ডিউ থাকতেছে। এখন কি চাইছে তুমি দেখো তো, যে আমার যদি গৃহীত তাপ কিউ হয় তাহলে ডিউর ভ্যালু কত হবে, কিউই হবে না বলো, গৃহীত তাপের ভ্যালু যদি কিউ হয় তাহলে এটা ইকুয়ালি কি ডিউ না, তাহলে ডিউর ভ্যালু কত, কিউ হবে, ঠিক আছে। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধির পরিমাণ কত হবে, কিউই হবে। আচ্ছা, মাইনাস কিউ কেন, প্রতীক্ষার প্রহর, মাইনাস কিউ কেন, প্লাস কিউ হবে তাই না, প্লাস কিউ হবে না বলো, যদি আমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন জানতে চায়, সেটা যদি আমার
এই তাপের পরিমাণ যদি কিউ হয় তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সমানই তো এটা, তাই না? তাহলে কিউ পরিমাণে বৃদ্ধি পাবে, তাহলে অ্যান্সার হবে সি। তারপরে আসো, গরমে গোসলের পর শরীরের কি হয়? চিন্তা করো, গরমে যখন গোসল করো, গোসল কেন করো? শরীর গরম হয়ে আছে, শরীর গরমকে ঠান্ডা বানাইতে চাও, ঠান্ডা করতে চাও, এই জন্য গোসল করো। তাহলে গোসল করলে শরীরের তাপমাত্রাটা তুমি কমায় ফেলো, তাই না? গোসল কেন করো? শরীরের তাপমাত্রা গরম বেশি, এটাকে তুমি কমাইতে চাও, তাহলে গোসল করলে শরীরের তাপমাত্রা কমে। আর তাপমাত্রার উপর কার নির্ভরশীলতা আছে বলো তো? তাপমাত্রার উপর একমাত্র তাপমাত্রার উপরই অভ্যন্তরীণ শক্তি নির্ভরশীলতা আছে। তার মানে তাপমাত্রা যদি কমে, অভ্যন্তরীণ শক্তি আলটিমেটলি কি হবে বলো তো? হ্রাস পাবে। বুঝছো? এইরকম ট্রিকি, সহজ কোয়েশ্চেন কিন্তু ট্রিকি কোয়েশ্চেন আসে। তুমি গরমে গোসল করতেছো, ঠান্ডা করতেছো শরীরকে, তাপমাত্রা কমাইতেছো, তাপমাত্রা কমলে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। বুঝাতে পারছি? অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। অপশন এ উজ্জ্বল রায় বলছো, পরে সঞ্জনা চৌধুরী বলছো, প্রতীক্ষার প্রহরও বলছো, অপশন এ কারেক্ট, সবাই ঠিক বলছো। ঠিক আছে, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। এরপরে আসো, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ কোনটা? একদম বাচ্চা কোয়েশ্চেন। ডি কিউ ইজ ইকুয়াল ডেল কিউ ইজ ইকুয়াল ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। দেখো, ডি কিউ দিয়ে প্রকাশ করা যেই কথা, ডেল দিয়ে প্রকাশ করাও সেম কথা। ডি কিউ কখন প্রকাশ করি? পরিবর্তনটা যদি অনেক ছোট হয়, ক্ষুদ্র হয়, তাহলে ডি কিউ দ্বারা প্রকাশ করি। আর পরিবর্তনটা যদি একটু বড় হয়, তাহলে আমরা ডেল দ্বারা প্রকাশ করি। কিন্তু আলটিমেটলি দুইটাই পরিবর্তনকেই বোঝায়। তাহলে ক্ষুদ্র পরিবর্তনের জন্য ডি কিউ, আর বেশি পরিবর্তনের জন্য হচ্ছে, বড় পার্থক্যের জন্য হচ্ছে ডেল কিউ। তাহলে ডেল কিউ ইজ ইকুয়াল ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, কিন্তু ফরম্যাটটা একই জিনিস। ঠিক আছে, তারপরে যাই। দেখো, আমাদের কোনো সিস্টেম পরিবেশ থেকে 800 জুল তাপ শোষণ করে, তাহলে ডি কিউর ভ্যালু বলো তো? পজিটিভ 800 না, যেহেতু সিস্টেমটা তাপ গ্রহণ করতেছে, শোষণ করতেছে, তাহলে পজিটিভ 800 জুল। হ্যাঁ, পজিটিভ 800 জুল। আর অভ্যন্তরীণ শক্তির ভ্যালু দেখো বৃদ্ধি পায়, যদি অভ্যন্তরীণ শক্তি বলতো হ্রাস পায়, তাহলে ডিউর ভ্যালু -500 নিতাম, যেহেতু বলছে বৃদ্ধি পায়, তাহলে ডিউর ভ্যালু +500 জুলই হবে। বুঝছো? আর কৃতকাজ ডিডাব্লিউর ভ্যালু আমার কাছে জানতে চাইছে, তাহলে আমরা জানি ডি কিউ এটা ইকুয়াল ডিইউ প্লাস ডি ডাব্লিউ, তাহলে ডি ডাব্লিউ ইকুয়াল কী হবে? ডি কিউ মাইনাস ডিইউ। ডি কিউর ভ্যালু হচ্ছে 800, ডিউর ভ্যালু হচ্ছে 500, আমার হবে 300 জুল কৃতকাজ। ঠিক আছে, 300 জুল কৃতকাজ হচ্ছে আমার এখানে অ্যান্সার। ঠিক আছে, সবাই বুঝতে পারছি তাই না? সহজ জিনিস, 300 জুল, অনেকে অ্যান্সার করছো। ঠিক আছে, সাবাস। তারপরে যাই, দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিচের কোন দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করে? প্রথম সূত্র বলতে কোনটা বলো তো? এখানে মূলত জুলের সূত্রের কথা বলা হয়েছে, জুলের বিবৃতি। তাপগতিবিদ্যার তাপ এবং কাজের মধ্যে সম্পর্ক স্থাপন হয়, তাপ দেওয়া হয়, ওটা কাজে রূপান্তরিত হয়, তাহলে তাপ এবং কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এই কোয়েশ্চেনটা কিন্তু অনেকবার আসছে, দেখো, খুলনা ইউনিভার্সিটিতে আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, এরপরেও আরও কয়েকবার আসছে। ঠিক আছে, আরও কয়েক জায়গাতে আসছে এটা। তারপরে আসো, আমাদের টাইপ 3, টাইপ 2 পর্যন্ত তো সবাই ক্লিয়ার, তাই না? টাইপ 2 পর্যন্ত সবাই ক্লিয়ার। আচ্ছা, সবাই বলতেছো আগেরটাই বি অ্যান্সার হবে। ঠিক আছে, আগেরটাই সবাই বলছো বি অ্যান্সার হবে। তাপ এবং কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে দেখো, মোলার আপেক্ষিক তাপ, এরপর 3 নাম্বার টপিক, মোলার আপেক্ষিক তাপ সি, যেটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি। আমরা আপেক্ষিক তাপ সম্পর্কে অবগত, আপেক্ষিক তাপকে আমরা এস দ্বারা প্রকাশ করতাম, আর মোলার আপেক্ষিক তাপকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সি দ্বারা প্রকাশ করি, তাই না? তাহলে দেখো, স্থির আয়তন মোলার আপেক্ষিক তাপ আবার কি কয় ধরনের হয়? 2 ধরনের হয়, তাই না? সি কে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিপি, সেটা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আর একটা হচ্ছে সিবি, সেটা হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। ঠিক আছে, দুইটা জিনিস, একটা সিপি, একটা হচ্ছে সিবি। তাহলে আমাদের স্থির আয়তনে যদি 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়ানোর জন্য যতটুকু তাপ প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের সিভি। আর স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়ানোর জন্য যতটুকু তাপের প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের সিপি। তাহলে এখানে আমাদের সিবির, দেখো, একটা সূত্র মনে রাখবো, আমরা এগুলোর প্রমাণ তো দেখার মতো এখন কোনো প্রয়োজনীয়তা নাই, আমরা এগুলো করে আসছি কলেজ লাইফে। আমরা হচ্ছে জাস্ট সূত্র মনে রাখবো যে আমাদের এই ডিউ ইকুয়াল হচ্ছে এনসিবিডিটি, এটা মুখস্থ। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে এনসিবিডিটি। ঠিক আছে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে এনসিবিডিটি। আর হচ্ছে এই সমচাপ প্রক্রিয়াতে, সম আয়তন প্রক্রিয়াতে ডিউ ইকুয়াল ডিকিউ ইকুয়াল কত? সম আয়তন প্রক্রিয়াতে ডিউ ইকুয়াল ডিকিউ ইকুয়াল কত হবে? সম আয়তনে হচ্ছে আমাদের ডিডাব্লিউ যেহেতু 0, তাহলে ডিউ আর ডিকিউ সেম হয়, তাহলে ডিউ যেহেতু এনসিবি ডিটি, তাহলে ডিকিউ কি হবে? এনসিবি ডিটি। ঠিক আছে, আর সমচাপ প্রক্রিয়াতে ডিকিউর ভ্যালু কত? এনসিপি ডিটি। ঠিক আছে, এনসিপি ডিটি। তাহলে সূত্রগুলো মনে রাখবো। সিপি মাইনাস সিবি ইকুয়াল সম্পর্ক হচ্ছে আর, সিপি মাইনাস সিবি, সিপি আর সিবির মধ্যে সম্পর্ক হচ্ছে আর মাইনাস আর, মানে বিয়োগ করার ফলে এটার পার্থক্য হচ্ছে আর। এখন সিপি বড় নাকি সিপি বড়? সবসময় মনে রাখবা সিপিটা বড়, সিপি বড় হয়। ঠিক আছে, সিপি হচ্ছে আমাদের বড়। আচ্ছা দেখো, আমাদের সিপি বড় হয় সবসময়। হ্যাঁ,
সিপি সবসময় বড় হবে সিবি থেকে। কেন সিপি বড় হবে? সিপি বড় হওয়ার কারণ হচ্ছে সিপি মাইনাস সিবি ইকুয়াল যেহেতু আর হয়, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, যেটার ভ্যালু হচ্ছে 8.314, এটা পজিটিভ। তাহলে দেখো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে একমাত্র পজিটিভ কিছু পাওয়া সম্ভব, তার মানে সিপি হচ্ছে বড়, সিবি হচ্ছে ছোট। আর গামা ইকুয়াল কি আমাদের? সিপি বাই সিবি। গামা ইকুয়াল হচ্ছে আমাদের সিপি বাই সিবি। গামা ইকুয়াল হচ্ছে সিপি বাই সিবি, সিপি বাই সিবি। হ্যাঁ, আচ্ছা এবার আরেকটা জিনিস, সেই জায়গায় একটু উল্টাপাল্টা আসছে সব কিছু। দেখো এটা হচ্ছে সিবির ভ্যালু, দেখো এগুলো কাইটে দিই আমি, এটা আমার মতো লিখি। হ্যাঁ, দেখো সিবির ভ্যালু, সিবির ভ্যালু এটা কাইটে দিই আমি। হ্যাঁ, এগুলো ভুল টুল আসছে, এটা ভুল আসছে আর কি, এটা বাদ, এটা ঠিক আছে। দেখো সিপির ভ্যালু কি? দেখো গামা আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান। সিপির ভ্যালু কত? দেখো গামা আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান, গামা আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান। আর আমাদের সিবির ভ্যালু কত? সিবির ভ্যালু হচ্ছে আর বাই গামা মাইনাস ওয়ান। সিপি যেহেতু বড়, সিপির ক্ষেত্রে একটা গামা গুণ থাকে এক্সট্রা, আর সিবি যেহেতু ছোট, সিবির বেলায় থাকে শুধুমাত্র আর বাই গামা মাইনাস ওয়ান। আর হচ্ছে আমরা জানি এক পরমাণু গ্যাসের জন্য গামার ভ্যালু হচ্ছে 1.67, দ্বিপরমাণুকের জন্য 1.4, বহু পরমাণুকের জন্য 1.33। মনে রাখবা কার্বন ডাইঅক্সাইড দ্বিপরমাণুকের মধ্যে পড়বে, যদিও এটার পরমাণু 3টা, বহু পরমাণুকের মধ্যে পড়ার কথা, কিন্তু যদি এটার স্ট্রাকচার হচ্ছে লিনিয়ার, সরলরৈখিক। সরলরৈখিক হওয়ার কারণে এটার স্বাধীনতার মাত্রাও ব্যতিক্রম হয়, 5 হয় দ্বিপরমাণুকের মতো। আর হচ্ছে এটার এই গামার ভ্যালু হয় দ্বিপরমাণুকের মতো 1.4। ঠিক আছে, তাহলে আমরা সামনে যাই। দেখো একটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে সিপি বাই সিবি ইকুয়াল এক্স। দেখো এই যে এই এক্স, এটাই কি আমরা জানতাম না গামা? বলো তো, সিপি বাই সিবি মানে গামা জানতাম না, ওই গামারে ওরা এক্স দ্বারা রিপ্রেজেন্ট করছে। পুরা কোয়েশ্চেনটা সেম, গামাকে জাস্ট হচ্ছে এক্স দ্বারা রিপ্রেজেন্ট করছে। সিপি বাই সিবি ইকুয়াল এক্স, এক্স মানে গামা। তাহলে বলছে কোন সম্পর্কটা সঠিক বলো তো? সিবি ইকুয়াল কি হবে? সিবির ফর্মুলা আমরা পড়ে আসছি না, আর বাই গামা মাইনাস ওয়ান। তাহলে এখানে কী হবে বলো তো? আর বাই এক্স মাইনাস ওয়ান, আর বাই এক্স মাইনাস ওয়ান। তাহলে কোনটা অ্যান্সার? এখানে বি নাম্বার অপশন হচ্ছে আমাদের অ্যান্সার, আর বাই এক্স মাইনাস ওয়ান। সবাই বুঝছো কিনা? সবাই বুঝছো কিনা? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, সবাই আশা করি বুঝছো। হ্যাঁ, সিপি আমাদের আর বাই গামা মাইনাস ওয়ান ছিল, এখানে গামার জায়গায় এক্স দিছে, তাহলে আর বাই এক্স মাইনাস ওয়ান। তারপরে যাই, দেখো নিয়ন গ্যাসের ক্ষেত্রে গামার মান কত হবে? নিয়ন গ্যাসের ক্ষেত্রে গামার মান কত তোমরা বলো? নিয়ন গ্যাসের ক্ষেত্রে গামার মান কত বলো? নিয়ন গ্যাসের ক্ষেত্রে গামার মান কত? নিয়ন গ্যাসের ক্ষেত্রে গামার মান কত হবে? নিয়ন গ্যাসের ক্ষেত্রে গামার মান কত হবে? আচ্ছা, অ্যান্সার অনেকেই করছো সি 1.33 বলতেছো, সি বলতেছো 1.33 বলতেছো, কে কে 1.33? তো অপশন এ। বলো নিয়ন গ্যাস কয়টা পরমাণু? একটা পরমাণু না, নিয়ন একটা একক আকারে থাকে না, আমাদের নিষ্ক্রিয় গ্যাস নিয়ন, তাহলে এটা একা থাকে না, একক পরমাণু। তাহলে একক পরমাণুর ক্ষেত্রে গামার মান কত থাকে? 1.67 না? তাহলে কেন 1.33 হবে? অপশন সি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, তাই না? অপশন সি হচ্ছে অ্যান্সার। তারপর দেখো নাইট্রোজেন গ্যাসের বেলায় নাইট্রোজেন গ্যাস কীভাবে থাকে? নাইট্রোজেন গ্যাস থাকে এইভাবে, N2, দ্বিপরমাণুক গ্যাস, দুইটা পরমাণু থাকে। তাহলে নাইট্রোজেন গ্যাসের জন্য গামার মান কত হবে বলো? দ্বিপরমাণুকের জন্য যত হয় তত, 1.4। তারপরে আসো গামা ইকুয়াল যদি 1.67 হয়, গ্যাসের অণুটা কত পরমাণুক বলো? 1.67 হয় এক পরমাণুক হলে, গ্যাস পরমাণুটা এক পরমাণুক। তারপরে আসো আমাদের পিবি টু দি পাওয়ার গামা ইকুয়াল ধ্রুবক সমীকরণে দ্বিপরমাণুক গ্যাসের জন্য গামার মান কত হবে? ওই একই কোয়েশনকে ঘুরে ফিরে তোমার বারবার করা হয়। দ্বিপরমাণুকের জন্য গামার মান 1.4। তারপরে দেখো আমাদের সিপি সিপি বাই সিবি ইকুয়াল গামা হইলে রুদ্ধতাপীয় এবং সমতাপীয়, সমতাপীয় মানে কি? সমষ্ণ। রুদ্ধতাপীয় এবং সমষ্ণ প্রক্রিয়ায় পিবি গ্রাফের ছেদবিন্দুতে ঢালের অনুপাত বুঝাই বলি একটু। আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল আমরা নিশ্চয়ই পড়ছি যে রুদ্ধতাপীয় ঢাল, রুদ্ধতাপীয় পিবি ঢাল, পিবি ডায়াগ্রামের ঢাল, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়
প্রক্রিয়ার পিভি রেখার ঢাল সমষ্ণ প্রক্রিয়ার পিভি রেখার ঢালের গামা গুণ হয়। ঠিক আছে, রুদ্ধতাপীয় রেখার ঢালটা তোমার সমষ্ণ রেখার থেকে গামা গুণ হয়। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি দেখো তোমার সমষ্ণর বেলায় পিভি গ্রাফটা এমন যদি দেখো শোয়ানো, রুদ্ধতাপীয় বেলাতে সেম তুমি দেখবা এই গ্রাফটাই একটু খাড়া। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কত গুণ খাড়া? গামা গুণ খাড়া হয়। ঠিক আছে, গামা গুণ খাড়া মানে ঢালটা গামা গুণ হয়, রুদ্ধতাপীয় ঢাল তোমার সমষ্ণর গামা গুণ হয়। বুঝাইতে পারছি? তাহলে বলো তো এই রুদ্ধতাপীয় আর সমতাপীয় ঢালের অনুপাতটা কত হবে বলো তো? এই যত গুণ তত না, গামা গুণ হইতেছে, রুদ্ধতাপীয়টা গামা গুণ, তাহলে গামা বেশি, তাহলে এখানে বি অ্যান্সার হচ্ছে কারেক্ট। বুঝছো? তাহলে অলরেডি অনেকে অ্যান্সার করছো বি। ঠিক আছে, আমাদের রুদ্ধতাপীয় আর সমতাপীয়র মধ্যে সম্পর্কটা কি হবে? রুদ্ধতাপীয়টা উপরে, তাহলে রুদ্ধতাপীয়টা গামা ডিভাইড বাই সমষ্ণটা 1 মানে 1 গুণ, ওর উপরেরটা গামা গুণ, তাহলে গামা বাই 1 মানে কত? গামা। আর যদি বলতো সমষ্ণ আর রুদ্ধতাপীয়টা কত, তাহলে সমষ্ণটা রুদ্ধতাপীয়র কত গুণ হবে? 1 বাই গামা গুণ, তাহলে উল্টাই যেত বিষয়টা। বুঝছো? তাহলে তারপরে যাই, দেখো আমাদের ডিকিউ সূত্র এগুলো আবারও লেখা হয়েছে, একটু আগে একবার লিখছি, মানে বোঝানো হয়েছে, আমার এখন আর লেখার কোনো প্রয়োজন নেই। এগুলো জাস্ট তোমরা একটু দেখে নিও, তোমরা সূত্রগুলো জানো। ঠিক আছে, তারপরে যাই, দেখো সমষ্ণ 4 নাম্বার টাইপ আমার, সমষ্ণ সমচাপ সমায়তন রুদ্ধতাপীয় প্রক্রিয়া। দেখো সমষ্ণ প্রক্রিয়াতে P1 V1 = P2 V2 হয়, আর রুদ্ধতাপীয় বেলাতে কী হয় বলতো? T1 P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল T2 P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা। আর আমি সূত্রগুলো একটু লিখে দিই, দাঁড়ো। P1 রুদ্ধতাপীয় বেলায় সূত্রগুলো আলাদা লিখে দিই। রুদ্ধতাপীয়, ঠিক আছে, রুদ্ধতাপীয় বেলাতে আমাদের PV টু দি পাওয়ার গামা এটা ইকুয়াল কনস্ট্যান্ট হবে। তারপরে TV টু দি পাওয়ার গামা মাইনাস 1 এটা কনস্ট্যান্ট হবে, আর TP টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা এটা কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, তার মানে P1 V1 টু দি পাওয়ার গামা এটা ইকুয়াল P2 V2 টু দি পাওয়ার গামা হবে। T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 এটা ইকুয়াল হবে T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। T1 P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা এটা ইকুয়াল হবে T2 P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এখানে সূত্র। তারপর আমরা আসি, দেখো এসটিপিতে একটা আদর্শ গ্যাসকে প্রথমে তার প্রাথমিক আয়তনের 1/3 সংকুচিত করা হয়েছে, এরপরে এটার প্রসারিত হইতে দেওয়া, এরপরে কি বলছে? তারপর এটাকে প্রসারিত হইতে দেওয়া হয়েছে যতক্ষণ না তার চাপ প্রাথমিক চাপের অর্ধেক হয়। দেখো কয়টা কথা বলছে, একটা প্রক্রিয়াতে বলছে যে এটার আয়তন 1/3 করছে, আর একটা প্রক্রিয়াতে বলছে এটার আয়তন বাড়াইছে যেন চাপটা অর্ধেক হয়ে যায়। দুইটা প্রক্রিয়াতেই বলছে কি, দেখো তাপমাত্রা স্থির থাকে, এইখানেই সব খেলা শেষ। তাপমাত্রা স্থির মানে এটা সমষ্ণ প্রক্রিয়া, তাপমাত্রা স্থির মানে এটার অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। তাপমাত্রা স্থির মানে অভ্যন্তরীণ শক্তি আগে যা ছিল পরেও তাই থাকবে, অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। তাহলে কি বলছে দেখো, যদি গ্যাসের প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি মানে প্রথম অভ্যন্তরীণ শক্তি ইউ হয়ে থাকে, তাহলে চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি কত হবে? সেটা ইউই হবে, তাই না? এই একটা পয়েন্টই মূলত আমার এখানে পুরো কোয়েশ্চেনের কি পয়েন্ট, বাকি যা বলছে সব আজাইরা কথাবার্তা। তাপমাত্রা যদি স্থির থাকে তার মানে এটার অভ্যন্তরীণ শক্তির কোনো চেঞ্জ হবে না, তার মানে আগে যদি ইউ থেকে থাকে পরেও এটা ইউই থাকবে। ঠিক আছে, আচ্ছা, প্রতীক্ষার প্রহর বলছো ইউ, পরে সানজানা চৌধুরীও বলছো ইউ, সি বি বলছো, ওটা মানে আগেরটা বলছো। আচ্ছা, সানজানা চৌধুরীও সি বলছো, ওকে ঠিক আছে, সবাই বুঝছো তাই না? তারপরে আসো, দেখো একটা সিস্টেমে আমার চাপ দেওয়া আছে 1 × 10⁵ প্যাসকেল, এত রেখে এত জুল তাপ শক্তি সরবরাহ করা হয়েছে, অর্থাৎ এটা ডিকিউর ভ্যালু, এবং এই সিস্টেমের আয়তন এত থেকে এত করা হয়েছে, বাড়ানো হয়েছে। ঠিক আছে, তাহলে সিস্টেমটাতে অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত কিলোজুল, ডিউর ভ্যালু কিলোজুল এককে চাওয়া হয়েছে, অর্থাৎ ডি কিউ এটা ইকুয়াল ডিইউ এটা প্লাস ডিডাব্লিউ। আমরা ডিইউ ইকুয়াল কি পাবো? ডি কিউ মাইনাস ডিডাব্লিউ। তাহলে দেখো ডি কিউর ভ্যালু দেওয়া হচ্ছে 600 কিলোজুল,
মাইনাস ডিডাব্লিউ ইকুয়াল কত বলো, ডিডাব্লিউ ইকুয়াল আমরা জানি পি ডিভি। পি কত দেওয়া বলো, 10⁵, আর ডিভি কত বলো তো, আয়তনের পরিবর্তন 2 - 1.5 অর্থাৎ কত 0.5, তাই না? কত হয় হিসাবটা দেখো তো, এটা হয় 5 × 10⁴, তাই না? আমরা এটা জুলে পাইছি, কিন্তু যদি বাকি জিনিস আমরা কিলো জুলে বসাই, যেমন তাপটাকে আমরা কিলো জুলে বসাইতেছি, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটাও কিলো জুলেই চাইতেছি, তাহলে এটাকেও জুল থেকে কিলো জুলে নিতে হবে, অর্থাৎ 1000 দ্বারা যদি ভাগ করো, 10³ দ্বারা ভাগ করলে হবে 50 কিলো জুল। এটাই যদি এখানে বসাই দাও 50, তাহলে তুমি অ্যান্সারটা পাবা 550 কিলো জুল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার 550 কিলো জুল। এককের দিকে খেয়াল দিতে হবে। হ্যাঁ, 550 শ্রীপর্ণা সাহা বলছো 550। ওকে, তাহলে সবাই ক্লিয়ার তো, তাই না? সবাই ক্লিয়ার তো? সামনে যাই। রুদ্ধতাপীয় পরিবর্তনে আয়তন ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক সব থেকে বেশি সঠিক কোনটা? রুদ্ধতাপীয় বেলায় আয়তন আর তাপমাত্রা সম্পর্ক, রুদ্ধতাপীয়তে আয়তন আর তাপমাত্রা সম্পর্ক। তোমরা অ্যান্সার করো তো কোনটা এখানে সঠিক হবে। আয়তন এবং তাপমাত্রা সম্পর্ক, আয়তন এবং তাপমাত্রা সম্পর্ক আমি লিখে দিলাম মাত্রই, আর তোমরাও পারো। তোমরা একটু বলো আয়তন এবং তাপমাত্রা সম্পর্ক রুদ্ধতাপীয় বেলাতে কোনটা হবে। সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সারটা বলার চেষ্টা করি। আয়তন এবং তাপমাত্রার সম্পর্ক রুদ্ধতাপীয় বেলাতে কোনটা হবে? আচ্ছা, সানজানা চৌধুরী, সানজানা বলতেছো সি, শ্রীপর্ণা শাহ বলতেছো, উজ্জ্বল রায় বলতেছো সি, T(v⁻γ-1) এটা ইকুয়াল ধ্রুবক হবে। ঠিক আছে, তারপর দেখো একটা গাড়ি যদি আমার চলতে থাকে, তাহলে এর টায়ারের মধ্যে কি ধরনের তাপগতীয় প্রক্রিয়া হয়? এটা গাড়ি যখন চলে, এর টায়ারের কখনো আয়তন পরিবর্তন হয় না। তুমি যদি গাড়ি চলতে দেখো, বাসের আয়তন, বাসের চাকা কি এত বড় হয়ে যায় কখনো? আবার কখনো কি এত ছোট হয়ে যায়? কখনোই হয় না। বাসের চাকা যেমন চলতেছিল এমনই থাকে, আয়তনের কোনো চেঞ্জ হয় না। তাহলে আয়তনের যদি চেঞ্জ না হয়, তাহলে এটা কি ধরনের প্রক্রিয়া বলো? এটা সম আয়তন প্রক্রিয়া, বা যেটাকে আমরা ধ্রুব আয়তন প্রক্রিয়াও বলা যেতে পারে। তাহলে এটা কোথায় আসে দেখো, এগ্রি 20-21, খুলনা ইউনিভার্সিটি 18-19, এর বাদ বাকিতেও এটা অনেক সময় অনেক জায়গাতে এসে থাকে। ঠিক আছে, এই কোয়েশ্চেন সেম কোয়েশ্চেনটা, কোনো চেঞ্জ আসে না। এরপর দেখো একটা আদর্শ গ্যাস একটা তাপ অন্তরকের আবরণযুক্ত দৃঢ় পাত্রে শূন্য মাধ্যমে প্রসারিত করা হয়েছে। কথাগুলো ভালো মতো বুঝো। তাপ অন্তরকের ভিতরে, তাপ অন্তরকের ভিতরে মানে ডিকিউর ভ্যালু কোনো জিরো হবে, ডিকিউর ভ্যালু জিরো হবে, মানে অর্থাৎ কোনো তাপের আদান প্রদান হবে না। তাপ অন্তরকে কোনো তাপের আদান প্রদান হয় না, অর্থাৎ ডিকিউর ভ্যালু জিরো, অর্থাৎ এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কি প্রক্রিয়া এটা? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ঠিক আছে, আবরণযুক্ত দৃঢ় পাত্রে শূন্য মাধ্যমে প্রসারিত করা হয়েছে, অর্থাৎ প্রসারিত করা হয়েছে মানে আয়তনের পরিবর্তন পজিটিভ, অর্থাৎ আমার আয়তন বাড়ানো হয়েছে। ঠিক আছে, আয়তন বাড়ানো হয়েছে, আয়তনের পরিবর্তন পজিটিভ। ফলে নিম্নের কোনটা ঘটে? যদি আয়তন বাড়ে, তাহলে আমাদের কাজও কি হবে বলো তো? পজিটিভ হবে না? আমরা বলছিলাম আয়তন বৃদ্ধি পাইলে কাজ কি হয়? আয়তন যদি বৃদ্ধি পায়, তাহলে কাজও কি হয়? পজিটিভ হইতে হয়, তাই না? কাজও পজিটিভ হইতে হয়। তাহলে আমরা দেখো এখানে সূত্র যদি নিরোধতাপীয় সূত্র, ডিকিউ ইজ ইকুয়াল ডিইউ প্লাস ডিডাব্লিউ, যেখানে ডিকিউটা হচ্ছে আমাদের জিরো, তাহলে আমাদের কি হইতেছে এখানে দেখো তো, মাইনাস ডিউ, এটা ইকুয়াল ডিডাব্লিউ। কেন আমি মাইনাসটা ডিউর দিকে দিলাম? কেন মাইনাসটা ডিডাব্লিউর পাশে রাখা হইল না? তুমি একটু চিন্তা করো। আমি এখানে ডিডাব্লিউকে পজিটিভ বলতেছি, যেহেতু আমার এখানে আয়তন বাড়ছে, ডিডাব্লিউটা পজিটিভ হবে না? ডিডাব্লিউ যদি পজিটিভ হয়, মাইনাসটা যাবে ডিউর পাশে, আর ডিউর পাশে যদি মাইনাস যায়, অর্থাৎ আমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নেগেটিভ। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নেগেটিভ বলতে কি বোঝানো হইতেছে? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নেগেটিভ বলতে বোঝানো হচ্ছে তাপমাত্রাটা হ্রাস পাবে। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নেগেটিভ মানে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে মানে তাপমাত্রা হ্রাস পাবে। কথা বুঝছো কিনা সবাই? আচ্ছা, নওশাদ সামি বলছো কি তাপমাত্রা হ্রাস পাবে। ঠিক আছে, দেখো তাপমাত্রাটা হ্রাস পাবে। ঠিক আছে, তারপরে যাই। দেখো একটা গাড়ি যদি চলতে থাকে ওই ধ্রুব আয়তন প্রক্রিয়া টায়ারের মধ্যে, তারপর দেখো সমষ্ণ প্রক্রিয়ায় যেই ভৌত রাশিটা স্থির থাকে, কি স্থির থাকে বলো? সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, আর তাপমাত্রার উপর ডিপেন্ড করে অন্তঃস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি। তাপমাত্রা চেঞ্জ না হলে অভ্যন্তরীণ শক্তিও চেঞ্জ হয় না, তখন অভ্যন্তরীণ শক্তিটাও স্থির থাকে। তারপরে আসো, এটাও সেম রিপিট আসছে। তারপরে দেখো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, আমাদের টাইপ 5। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের মোদ্দা কথা হচ্ছে আমাদের 100% এফিসিয়েন্ট কোনো কিছু হয় না, কোনো যন্ত্রই 100% কাজে, মানে তাপকে 100% কাজে রূপান্তরিত করতে পারে না। এটা হচ্ছে আমার এখানে মেইন কথা। সবার নীতি মোটামুটি এই একই কথার কাছাকাছি আসে। ঠিক আছে, যতজনই বলছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটাকে। দেখো তারপরে তাপগতীয় ইঞ্জিন আর ইঞ্জিনের দক্ষতা,
এগুলো নিয়ে আসলে আমার এখানে জাস্ট স্লাইডে অ্যাড করা দরকার ছিল, অ্যাড করা হয়েছে। এগুলো নিয়ে পড়ানোর মতো কিছু আছে বলে আমার মনে হয় না। এটা ইকুয়াল আমরা জানি কাজ ডিভাইডেড বাই আমার গৃহীত তাপ, ঠিক আছে? তাহলে কাজকে বলা যায় Q1 মাইনাস Q2, গৃহীত তাপ মাইনাস বর্জিত তাপ ডিভাইডেড বাই আবার গৃহীত তাপ। এটা ইকুয়াল আবার লেখা যায় 1 মাইনাস Q2 বাই Q1, 1 মাইনাস বর্জিত তাপ ডিভাইডেড বাই গৃহীত তাপ। সবগুলোই আমাদের কর্মদক্ষতার সূত্র আমরা জানি, সবগুলো ফর্মেটই লেখা যায়, একই সূত্র 2-3ভাবেই লেখা যায়। Q2 হচ্ছে আমার এখানে বর্জিত তাপ, Q1 হচ্ছে আমার এখানে গৃহীত তাপ, আর W হচ্ছে আমাদের Q2 মাইনাস, ভুল আছে এখানে, ভুল হয়েছে একটু, W হচ্ছে আমাদের Q1 মাইনাস Q2, ঠিক আছে? গৃহীত তাপ মাইনাস বর্জিত তাপ, কারণ কি এই জায়গাতে গৃহীত তাপটা অবশ্যই বড়, ঠিক আছে? গৃহীত তাপ বড়, বর্জিত তাপ ছোট হয়। তাহলে দেখো শুধুমাত্র প্রত্যাবর্তী প্রক্রিয়া বা কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রে এই সম্পর্কটা বলা যায় Q1 বাই Q2 এটা ইকুয়াল হচ্ছে T1 বাই T2। এটা এখানে একটু ভুল আসছে, আমি ঠিক করে দিই, ঠিক আছে? আমাদের প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে, সকল প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে Q1 বাই Q2 এটা ইকুয়াল হচ্ছে T1 বাই T2 বলা যায়, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কার্নোট ইঞ্জিনের জন্য সেম কথা। তাহলে Q1 হচ্ছে গৃহীত তাপ ডিভাইডেড বাই Q2 হচ্ছে বর্জিত তাপ, মানে উৎসের তাপ ডিভাইড বাই কি বলে, উৎস থেকে গৃহীত তাপ আর তাপ গ্রাহকে বর্জিত তাপ Q2, এটা ইকুয়াল T1 বাই T2। T1 হচ্ছে উৎসের তাপমাত্রা, T2 হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা। এখানে T2টা হচ্ছে ছোট নিম্ন তাপমাত্রা, T1টা হচ্ছে বড় উচ্চ তাপমাত্রা। তাহলে এই ক্ষেত্রে তুমি দেখো ইটার ফর্মুলা কিন্তু প্রত্যাবর্তী প্রক্রিয়া বা কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রে ইটার ফর্মুলা তুমি হচ্ছে ইটা ইকুয়াল 1 মাইনাস Q2 বাই Q1 এর জায়গায় T2 বাই T1 ইন্টু 100%ও দিতে পারো, ঠিক আছে? এগুলো তোমরা জানো, আমি একটু রিকল করলাম জাস্ট। তারপর দেখো একটা তাপ ইঞ্জিনের কার্যকর পদার্থ 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উৎস থেকে 1000 জুল তাপ গ্রহণ করে এবং 305 কেলভিন তাপমাত্রার তাপ গ্রাহকে 600 জুল তাপ বর্জন করে, এর দক্ষতাটা কত হবে? কর্মদক্ষতা কত জানতে চাওয়া হইতেছে, ঠিক আছে? দক্ষতা কত বলো? 1 মাইনাস Q2 বাই Q1। তাহলে Q2 কত বলো? বর্জন করছে 600 আর আমার গ্রহণ করছে কত? 1000, তাহলে ইন্টু 100 দিতে হবে, তাই না? পার্সেন্ট, এটা হচ্ছে ইটার ফর্মুলা। তাহলে এটা ইকুয়াল 1 মাইনাস, দেখো এখানে কত হইতেছে 0.6 ইন্টু 100, তাহলে এখানে কত 0.4 ইন্টু 100 অর্থাৎ 40%। আমার অ্যান্সার হচ্ছে এখানে 40%, ঠিক আছে? তুমি তাপমাত্রা দিয়ে করলেও হয়তো, ঠিক আছে? দেখো তাপমাত্রা দিয়ে করলেও সেম অ্যান্সারই আসতো। আমরা তাপ দেওয়া আছে, সরাসরি তাপ দিয়েই করে ফেলছি। তারপরে আসো, আমাদের একটা কার্নো ইঞ্জিন 227 আর 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কাজ করতেছে, তাহলে ইঞ্জিনটার দক্ষতা কত? ঠিক আছে, কার্নো ইঞ্জিন 227 আর 27-এর মধ্যে কাজ করতেছে, তাহলে ইঞ্জিনটার দক্ষতা কত? অর্থাৎ ছোটোটা কিন্তু আমার 27 T2 আর বড়টা কিন্তু আমার 227 T1। তাহলে এটাকে যদি আমরা কেলভিনে নেই তাহলে কত পাবো? দেখো কেলভিনে পরে নেই, আচ্ছা আগে দেখো আমরা এটা ইকুয়াল লিখতে পারবো কি বলো তো, T1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 ইন্টু 100 লেখা যায়, তাই না? তাহলে উপরে লেখা যায় পরিবর্তনের বেলায় কিন্তু সেলসিয়াসকে আর কেলভিনে কনভার্ট করার কোনো প্রয়োজন হয় না। পরিবর্তনের বেলায় ডিরেক্ট বিয়োগ করে দিলে আমরা পাবো এখানে 200। আর নিচে হচ্ছে আমাদের এই T1কে অবশ্যই কেলভিনে প্রকাশ করতে হবে। 227-এর সাথে আমি যদি 273 যোগ করি তাহলে আমার এখানে হবে 500 ইন্টু 100, এখান থেকে যেটা পাবো 0 0 কাটা 0.4 ইন্টু 100 অর্থাৎ 40%। এটার অ্যান্সারও কত আসতেছে বলো? 40%। আচ্ছা, সবাই বাকিরাও অ্যান্সার করতেছো, ভালোই লাগতেছে, সবাই বুঝতেছো জিনিসগুলো, সহজ, একদম সহজ, সবাই বলতেছো 40%, ঠিক আছে? দেখো অনেকবার আসছে সেম কোয়েশ্চেন, একদম সেম ভ্যালু সেমভাবে কতবার আসছে তুমি একটু খেয়াল দাও। এই যেও 23-24-এও কিন্তু আসছে। তারপরে আসো, একটা কার্নো চক্রের সমতাপীয় আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সংখ্যা কয়টা? দুইটা, তাই না? সমতাপীয় মানে সমষ্ণ প্রসারণ, সমষ্ণ সংকোচন হয়, রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় সংকোচন হয়, টোটাল 4টা ধাপ এবং 2টা সমষ্ণর 2টা রুদ্ধতাপীয়র, ঠিক আছে? তারপর একটা কার্নো ইঞ্জিনের দক্ষতা দেওয়া 70%, যদি উৎসের তাপমাত্রা হয় আমাদের 400 কেলভিন, অর্থাৎ এটা T1 বড়টা উৎসের তাপমাত্রা, তবে তাপ গ্রাহকের তাপমাত্রা T2 এটা ইকুয়াল কত হবে? দেখো আমরা লিখতে পারি এটা ইকুয়াল 1 মাইনাস T2 বাই T1। দেখো এটা ইকুয়াল 70% অর্থাৎ 0.7, এটা ইকুয়াল 1 মাইনাস T2 বাই T1, হ্যাঁ, T2 বাই T1। তাহলে আমরা কি পাবো বলো তো? আমরা পাবো T2 বাই T1, এটা ইকুয়াল 1 মাইনাস 0.7 অর্থাৎ 0.3। তাহলে আমরা পাইতেছি T2 ইকুয়াল 0.3 ইন্টু T1 অর্থাৎ হচ্ছে আমাদের কত? 400 কেলভিন।
তাহলে কত হয় বলো তো? আমাদের যেটা হয় সেটা হচ্ছে 34 120 কেলভিন হয়। তাহলে আমাদের 120 হচ্ছে অ্যান্সার। 120 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ঠিক আছে, আমাদের 120 কেলভিন এখানে অ্যান্সার। আশা করি সবাই বুঝছি, তাই না? রাজশাহী পরিবেশে একটা আশা কোয়েশ্চেন। আমাদের 20 হচ্ছে এখানে অ্যান্সার, 120 কেলভিন হচ্ছে সেখানে অ্যান্সার। পরের কোয়েশ্চেনে যাই। দেখো এখানে একটা কার্নোর ইঞ্জিনের উৎসের তাপমাত্রা দেওয়া আছে। উৎসের তাপমাত্রা কত আমাদের? T1। গ্রাহকে ছেড়ে দেওয়া তাপমাত্রা কত হতে, কি বলছে, গ্রাহকের তাপমাত্রা কত হতে পারে, T2 কত হতে পারে জিজ্ঞেস করছে। তোমাকে উৎস থেকে কত তাপ গ্রহণ করা হয়েছে বলা হয়েছে Q1, আর গ্রাহকে কত বর্জন করা হয়েছে সেটা বলা হয়েছে Q2 3780। এখান থেকে আমরা ফর্মুলা যেটা পাই সেটা হচ্ছে T2 বাই T1, এটা ইকুয়াল বলতে পারি Q2 বাই Q1। যেহেতু এটা কার্নোর ইঞ্জিন বলে দিছে, তাহলে আমরা এই প্রত্যাবর্তী ইঞ্জিনের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে T2 ইকুয়াল হবে Q2 কত আমার এখানে 3780 ডিভাইডেড বাই 2520 ইন্টু T1 কত আমার এখানে? T1 হচ্ছে আমার এখানে 200। ঠিক আছে, T1 হচ্ছে আমার এখানে 200। তো এখানে কত আসে বলো তো? এখানে কত আসবে অ্যান্সারটা? এখানে ক্যালকুলেট করলে অ্যান্সারটা কত আসবে? আমরা যদি ক্যালকুলেট করতে চাই তাহলে আমরা এখানে 0 0 বাদ দিতে পারি, 0 0 বাদ দিতে পারি। 0 0 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা আর কি পাই তুমি একটু দেখো তো। আমরা এখানে এরপরে যেটা পাই সেটা হচ্ছে 3378। এটারে আমরা 252 দিয়ে ভাগ করি। ঠিক আছে, 378কে 252 দিয়ে আমরা ভাগ করে ফেলি। ভাগ করে ফেললে কি হবে দেখো তো? আমরা এখানে পাবো 1, 252, এখানে পাবো 6, এখানে পাবো 2, এখানে পাবো 1, দশমিক দিয়ে এটা 0 আনলাম। 252 কতবার যাবে বলো তো? 1260। 4 বার যেতে পারে, 5 বার গেলে বেশি হয়ে যেতে পারে। দেখি 5 বার, তারপর দেখি 5 2 10 0 হাত থেকে 1, 5 5 25 আর 1 26, 5 2 10 আর 2 12, না 5 বার বরাবর যায়, তাহলে 1.5 যায় এটা কাটলে। 1.5 ইন্টু 2 করলে কত? 3, আর 2টা 0, 300 ক্যালভিন হচ্ছে আমার এখানে অ্যান্সার। বুঝছো, 300 ক্যালভিন হচ্ছে আমার এখানে অ্যান্সার। উজ্জ্বল রায়, তারপরে সঞ্জনা, সেঞ্চুরি, অনেকেই বলছো আমাদের এখানে 300 ক্যালভিন হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তারপরে যাই। দেখো যদি কোনো তাপ ইঞ্জিন থেকে তাপ বর্জিত না হয়, যদি কোনো তাপ ইঞ্জিন থেকে তাপ বর্জিত না হয় তাহলে ইঞ্জিনের দক্ষতা কত হবে বলো? বর্জিত তাপটা আমার জন্য লস না, আমরা যতটুকু তাপ গ্রহণ হইতেছে ওই পুরাটাই যদি আমরা কি করতে পারতাম, কোনোটাই বর্জন না করে পুরাটাই যদি কাজে রূপান্তর করতে পারতাম তাহলে আমার সব থেকে বেশি কাজ হইতো, তাই না? আমাদের এফিসিয়েন্সি সব থেকে বেশি বাড়তো, দক্ষতা সব থেকে বেশি বাড়তো। তাহলে আমার যদি বর্জিত তাপ 0 হয়, মানে Q2 যদি 0 হয়, তাহলে পুরা Q1টাই কাজে রূপান্তরিত হইতেছে, তার মানে গৃহীত তাপ পুরোটাই কাজে রূপান্তরিত হইতেছে, অর্থাৎ তখন কর্মদক্ষতা হবে 100%। ঠিক আছে, কর্মদক্ষতা হবে 100%। তারপর আসো, একটা কার্নো ইঞ্জিন 800 কেলভিন আর 400 কেলভিন দক্ষতায় কাজ করে, ঠিক সমদক্ষতায় টি কেলভিন আর 900 কেলভিন তাপমাত্রার আরেকটা কার্নো ইঞ্জিন কাজ করে। এই দুইটার এই টি তাপমাত্রাটা তাহলে কত? তাহলে বলো T/900, মানে আরেকটা ইঞ্জিন যেটা তার বেলা T/900, এটা ইকুয়াল কী হবে? 800/400। দুইটাই যেহেতু সেম ভাবে কাজ করে, সেম ইয়েতে কাজ করে, তাহলে দুইটার জন্য এই অনুপাতটা সেম হবে। তাহলে টি ইকুয়াল কত হবে? এখানে 2 থাকবে, 2 থাকে, আর 900 গুণ করলে 1800। তাহলে এখানে অ্যান্সার হইতেছে আমার 1800 কেলভিন। বুঝছো, একটা কার্নো ইঞ্জিন 800 আর 400 মধ্যে সেম যে দক্ষতা দেখায়, অন্য একটা কার্নো ইঞ্জিন সেম দক্ষতা দেখা হচ্ছে টি আর 900 বেলায়, তাহলে এই অনুপাতটা সেম, T/900 ইকুয়াল 800/400 হবে। বুঝছো, তাহলে সেখান থেকে আমাদের 1800 বের করা যাইতেছে। তারপর আসো, কার্নো ইঞ্জিন থেকে দক্ষতা যদি তুমি শতভাগ পাইতে চাও, 100% এফিসিয়েন্সি পাইতে চাও, তাহলে তোমাদের গ্রাহকের উষ্ণতা, গ্রাহকের তাপমাত্রা কত হইতে হবে? যেমন আমরা একটু আগে বলছি বর্জিত তাপ যদি 0 হয় গ্রাহকের কি বলে কর্মদক্ষতা 100% হবে, তেমনইভাবে আমি এখন বলতেছি যদি গ্রাহকের তাপমাত্রা 0 কেলভিন হয় তাহলেও কি হবে বলো তো? আমাদের দক্ষতাটা আমাদের 100% হবে, দক্ষতা 100% হবে। ঠিক আছে, দক্ষতা 100% হবে যদি গ্রাহকের তাপমাত্রা 0 কেলভিন হয়, অথবা Q2, T2 বা Q2 যে কোনো একটা যদি 0 হয়, মানে T2 বা Q2 দুইটা যদি 0 হয় তাহলে আমার হচ্ছে কি হবে বলো? 100% কর্মদক্ষতা দেখাবে। তাহলে দেখো এরপরে কোয়েশ্চেন, একটা কার্নো ইঞ্জিনের জন্য যদি তাপ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে তাপ গ্রাহকের তাপমাত্রা ধীরে ধীরে কমানো হয় তাহলে ইঞ্জিনটার দক্ষতা কেমনভাবে পরিবর্তিত হবে? দেখো, তাপ গ্রাহকের তাপমাত্রা কমানো হইতেছে, বলো তাপ গ্রাহক মানে তাপ গ্রাহকের তাপমাত্রা কমানো মানে বর্জিত তাপের পরিমাণ কমানো। যত বর্জিত তাপের পরিমাণ কমবে তাপ গ্রাহকের তাপমাত্রাটা তত কমবে। তাপ গ্রাহক যত কমবে মানে T2 এর ভ্যালু যত কমতে থাকবে,
ততই কী হবে, কর্মদক্ষতাটা বাড়তে থাকবে না। দেখো ঘুরে ফিরে একই কনসেপ্ট থেকে কয়বার কোয়েশ্চেন আসলো, একবার তাপ দিয়ে বললো, একবার তাপমাত্রা দিয়ে বললো, এখন হচ্ছে বলছে আস্তে আস্তে কমানো হইতেছে। কমানো হলে কী হবে, সিম্পলি দক্ষতা বাড়বে। যদি একবার জিরো করা যায় দক্ষতা একদম বেড়ে 100% হয়ে যাবে। তাহলে আমাদের কী হবে বলো তো, দক্ষতাটা তখন বাড়বে তাপমাত্রা যদি কমানো হয় তাপগ্রাহকের। তারপরে আসো আমাদের টাইপ 7 রেফ্রিজারেটর। হ্যাঁ, রেফ্রিজারেটরের বেলায় আসি। রেফ্রিজারেটর নিয়ে তোমাদের অনেক বেশি সমস্যা আছে আমি জানি। রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহগ সিওপি, এইটুকু খালি বুঝতে হবে একটা সূত্র। এটার জন্য তোমরা মনে রাখবা যে আমাদের সূত্র হবে, তোমরা Q1 Q2 আমি এখানেও লিখছি, বাদ দাও এসব, Q1 Q2 ঝামেলায় যাব না। কোনো কোনো বইতে আমাদের গৃহীত তাপকে Q1 বলা হয়েছে, কোনো কোনো বইতে বর্জিত তাপকে Q1 বলা হয়েছে। মানে এই জিনিসটাই একটু স্লাইটলি চেঞ্জ আছে। তো এই Q1 Q2 ভেজালে তোমরা পড়লে আর মিলাইতে পারো না। তো আমি এটাকে সহজভাবে বলার চেষ্টা করি। দেখো তাও যদি আমি তোমাকে বলি যে এই প্রথমে আগে বইয়ের মতোই তোমাকে বলি, ধরো আমি এই যে এখানে যেভাবে লিখছি সেই অনুযায়ী ফার্স্টে তোমাকে বলছি Q1 হচ্ছে শীতলতম আধার থেকে গৃহীত তাপ। শীতলতম আধার থেকে গৃহীত তাপ। হ্যাঁ, আধার থেকে গৃহীত তাপ। এটা হচ্ছে তুমি একটা ফ্রিজ থেকে কতটুকু তাপ বের করতেছো, সেটা ফ্রিজের ভিতর থেকে কতটুকু তাপ বের করতেছো। আর একটা ফ্রিজের থেকে ধরো ভিতরে যতটুকু ঠান্ডা করার জন্য যতটুকু তাপ বের করতেছো, মোট কিন্তু তার থেকে বেশি তাপ ফ্রিজ থেকে বের হয়। কেন? কারণ ফ্রিজ কিন্তু নিজে একটা ক্যাপাসিটি মানে কি বলে কম্প্রেসার আছে, তাই না? এই কম্প্রেসারটা একটা কাজ করে, সেটাও আলাদাভাবে কিন্তু ফ্রিজের ভিতরে আরেকটা তাপ জেনারেট করে। আমি একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি। মনে করো এটা একটা রেফ্রিজারেটর। এই রেফ্রিজারেটরের ভিতরে তুমি একটা আপেল রাখছো। এই আপেলের তাপটা বের করা হচ্ছে তোমার উদ্দেশ্য, মানে আপেলকে ঠান্ডা করাটা তোমার উদ্দেশ্য। এই আপেল থেকে যতটুকু তাপ বের করছো এটাই তো তোমার মেন উদ্দেশ্য ছিল, তাই না? মানে এইটুকু তোমার হচ্ছে মেন কাজ। এটা হচ্ছে কি, এটা কি আমরা বলি শীতলতম আধার হইতে গৃহীত তাপ। মানে ফ্রিজটা প্রথমে কি করতেছে, এই আপেলের থেকে তাপটাকে শোষণ করতেছে, মানে আপেলটাকে ঠান্ডা করার জন্য এই ফ্রিজের ভিতরের অংশটাকে, আপেল বলতে ফ্রিজের ভিতরের অংশটা তো ঠান্ডা না, শীতল না, এই জন্য বলা হচ্ছে শীতলতম অংশ হতে গৃহীত তাপ। মানে আপেলকেই তুমি যদি ধরো ফ্রিজের ভিতরে আছে, তাহলে এই আপেল থেকে যে গৃহীত তাপটা ফ্রিজ নিল সেটাকে বলা হচ্ছে Q1। তাহলে আপেল থেকে কিন্তু এই তাপটা ফ্রিজ বের করে, তাই না? মানে ফ্রিজের ভিতরে যে জিনিসগুলো আছে তার থেকে এই পরিমাণ তাপ ফ্রিজটা বের করে। কিন্তু আলটিমেটলি প্রকৃতপক্ষে কিন্তু আরও বেশি তাপ বের হয়। কারণ কি, এই যে এটুক যে বের করে, এটুক যে গ্রহণ করলো, এটুক করার জন্য একটা কাজ করা লাগছে না ওর, বলো? একটা কাজ করা লাগছে ফ্রিজটাকে কম্প্রেসর, এই কাজটাও তো কিছু পরিমাণ তাপ ফ্রিজের ভিতরে জেনারেট করছে। তাহলে এই তাপটা সহ একসাথে বের করতে হবে না। তাহলে আমাদের টোটাল বর্জিত তাপ Q2 ইকুয়াল কত হবে বলো তো? এই আপেল থেকে যতটুকু নিলা Q1, ওইটা আর হচ্ছে যতটুকু কাজ করে এক্সট্রা তাপ তৈরি করলো সেটা না। তার মানে Q2 হচ্ছে আমাদের টোটাল বর্জিত তাপ। দেখো Q2 হচ্ছে টোটাল ফ্রিজ কতটুকু বর্জন করতেছে, আর Q1 হচ্ছে বর্জিত তাপ, ঠিক আছে, বা গৃহীত তাপ, সেটা হচ্ছে ওই ভিতরে যে বস্তুগুলো আছে তার থেকে, বা ভিতরে ফ্রিজের ভিতরে ঠান্ডা অংশ থেকে যে তাপটা ফ্রিজ গ্রহণ করতেছে সেটা, বা ফ্রিজের থেকে যেটা বের করতেছে সেটা। আর টোটাল বের হইতেছে কাজ সহ Q2 ইকুয়াল Q1 প্লাস W। আশা করি কথা বুঝাইতে পারছি। তাহলে এই অনুযায়ী আমরা কার্য সম্পাদন সহগ বিষয়টা কেমন বলো তো, আমাদের ওই কর্মদক্ষতার মতো, যেটা হচ্ছে আউটপুট বাই ইনপুট। আমি কতটুকু আউটপুট পাইলাম আর কতটুকু ইনপুট দিছিলাম। হ্যাঁ, এখানে আউটপুট কত বলো তো? আউটপুট হচ্ছে সবসময় আমার Q1। কেন Q1টা আউটপুট আমার? কারণ আমার মূলত উদ্দেশ্য ছিল আপেল থেকে তাপটা বের করা। ও যে ফ্রিজের তাপ সহ বের করছে Q2, ওইটা কিন্তু আমার উদ্দেশ্য ছিল না। আমার আউটপুট হিসাবে কিন্তু ওই Q2টা কাউন্ট হবে না, কাজটা কাউন্ট হবে না, কারণ ওইটা বের করা আমার উদ্দেশ্য ছিল না। আমার শুধু উদ্দেশ্য ছিল Q1 বের করা। তাহলে Q1 উপরে বসাইলাম আউটপুট, নিচে হচ্ছে ইনপুট। ইনপুটটা কি ছিল বলো তো? আমি যে কাজ করছি যে W পরিমাণ, এটাই কি আমার ইনপুট না? এটুকু কাজ করে আমি Q1টা বের করতে চাইছি। তাহলে সিওপি ইকুয়াল হবে Q1 বাই W। তাহলে এই C1কেই আমার কি লেখা যায় বলো তো? Q1কে লেখা যায় Q1 এর মতো। আর কাজ কত হবে বলো তো? কাজ ইকুয়াল কি হবে? এই যে W ইকুয়াল এই Q1টা ওই পাশে পাঠাইলে Q2 মাইনাস Q1 না, বলো? টোটাল বর্জিত তাপ মাইনাস হচ্ছে ওই বস্তু থেকে গৃহীত তাপ বা বস্তু থেকে বর্জিত তাপ। বুঝছো কথাটা? তাহলে এখন এই 1-2 এর ভেজাল পরিচয়গুলো যদি মনে রাখতে পারো তাহলে কোনো ভেজাল নেই। কিন্তু আমি আরেকটু সহজ করার জন্য তোমাকে বলে দিই যে তুমি সহজ এভাবে মনে রাখতে পারো, Q লো ডিভাইড বাই Q হাই মাইনাস Q লো। Q লো ডিভাইড বাই Q হাই মাইনাস Q লো, এটা হচ্ছে সব থেকে সহজ উপায় বলতে পারো। ঠিক আছে? মানে কেন সহজ উপায়? দেখো, বস্তু থেকে যে তাপটা বের করছে সেটা কিন্তু ছোট, সেটাকে আমরা বলছি Q1কে বলছি Q লো। আর টোটাল যে তাপটা বের করছে সেটা কিন্তু বেশি হবে, কারণ কি বস্তুর তাপ এবং কাজ টোটালটা মিলাই কিন্তু বেশি হবে। তার মানে QH, ওই Q2টাকে আমরা বলছি Q হাই মানে বড় তাপ মাইনাস Q লো। ঠিক আছে? তার মানে শীতলতম তাপ আধার থেকে যেটা বের হয় সেটা ছোট তাপ QL, আর হচ্ছে আমাদের টোটাল বর্জিত তাপটা হচ্ছে QH Q হাই। আশা করি সবাই বুঝছো। আমরা কোয়েশ্চেন সলভিং এর দিকে আগাই। দেখো কোয়েশ্চেন সলভিং এর দিকে আগাই। দেখো আমাদের একটা রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহ
সিওপি বা কে এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে আমাদের 2.5। শীতলতম আধার হইতে প্রতি চক্রে এত তাপ গ্রহণ হয়। শীতলতম আধার হইতে গৃহীত তাপ মানে কি বলতো, কিউ লো, ছোটটা। শীতলতম আধার থেকে মানে ভিতরে যে বস্তুটা থাকে শীতল জায়গাতে, ওই জায়গা থেকে বস্তু থেকে কতটুকু তাপ গ্রহণ করছে, সেটা হচ্ছে আমাদের কিউ লো। আর আমাদের রেফ্রিজারেটর চালানোর জন্য বাইরে থেকে কি পরিমাণ কাজ সম্পাদন করতে হবে, ডাব্লিউটা জানতে চাইছে। তাহলে আমরা এখানে ফর্মুলা কি নিব বলতো, কে ইকুয়াল ইনপুট বাই আউটপুট, মানে আউটপুট বাই ইনপুট। আউটপুট কত পাইতেছি, ওই যে বস্তু থেকে যে তাপটা বের করছে কিউ লো, এটাই তো আমার আউটপুট, তাই না? কিউ লো ডিভাইডেড বাই ডাব্লিউ, কোনো ভেজাল নেই। তাহলে আমরা ডাব্লিউ ইকুয়াল কি পাবো বলতো, কিউ লো ডিভাইডেড বাই কে। তাহলে কিউ লো কত, 300 ডিভাইডেড বাই কে হচ্ছে আমার 2.5। তাহলে এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে আমাদের, এখানে অ্যান্সার কী হবে বলো তো, অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে পয়েন্ট ওঠানোর জন্য আমরা এই উপরে একটা 0 দিতে পারি। তাহলে আমরা দেখো 25 দিয়ে 25টা কাটলে কত, 5 5 25, এটা 5 6 30, তাহলে 600। কি ঠিক করলাম না কি ভুল করলাম বলো তো, একটু ভুল হয়ে গেছে মনে হয় না, ভুল হয়ে গেছে না, একটু ভুল করছি মনে হইতেছে ক্যালকুলেশনটা। কিউলো হচ্ছে আমাদের 300 বাই 2.5, ঠিক আছে, 300 বাই 2.5, 300 বাই 2.5। তাহলে একটু দেখো, আমরা এটা লিখতে পারি এভাবে 30 বাই 25, আর কি ছিল, একটা শূন্য এক্সট্রা ছিল, আমি আরেকটা শূন্য দিতেছি 100। তাহলে কত হয় বলো তো, 25 টাকা 6, এটা 5 দিয়ে কাটলে 6, এটার 5 দিয়ে কাটলে 5, এটা কাটলে 5 20 100, আর 6 20 120। তাহলে এই 120 জুলটা হচ্ছে আমার এখানে অ্যান্সার, ঠিক আছে? 120 জুলটা হচ্ছে আমার এখানে অ্যান্সার। আশা করি সবাই বুঝছো, হ্যাঁ, এখানে কঠিন কিছু হয় নাই। 120 জুল হচ্ছে আমার এখানে অ্যান্সার। তারপরে দেখো আমাদের কার্য সম্পাদন সহগ সিওপির ভ্যালু, কে এর ভ্যালু দেওয়া আছে 2, আর কি দেওয়া আছে বলো তো, বলছে শীতল তাপ আধার হইতে প্রতি চক্রে এত তাপ গ্রহণ করে, অর্থাৎ এটা আমার কিউ এল এর ভ্যালু, মানে বস্তু থেকে যে তাপটা বের হচ্ছে ছোট তাপটা সেটা। আর হচ্ছে প্রতি চক্রে কতটুকু তাপ উষ্ণ তাপ আধারে বর্জন হবে, মানে পরিবেশ যেটা উষ্ণ জায়গা, পরিবেশে কতটুকু তাপ বর্জন হবে, টোটাল তাপটা। তার মানে কিউ হাই জানতে চাইছে, টোটাল তাপটা জানতে চাইছে। তাহলে কিউ এল বাই কিউ হাই মাইনাস কিউ লো। তাহলে এখান থেকে দেখো কে এর ভ্যালু দেওয়া 2, এটা ইকুয়াল কিউ লো কত দেওয়া, কিউ লো দেওয়া আছে 250, কিউ হাই আমরা বের করব মাইনাস 250। তাহলে এখানে দেখো আমরা পাইতেছি 2 কিউ হাই মাইনাস 500, এটা ইকুয়াল পাইতেছি আমরা 250। এখান থেকে আমরা পাইতেছি কিউ হাই ইকুয়াল 500 আর 250 মিলে 750 ভাগ 2, যেটা হচ্ছে আমাদের 375 জুল, ঠিক আছে, 375 জুল, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 375 জুল। সবাই বুঝছো কিনা বলো? আমাদের শীতল তাপ আধার হইতে যেই তাপটা গ্রহণ হবে, মানে বস্তু থেকে ভিতরে, ফ্রিজের ভিতরে যে বস্তু, ঠান্ডা জায়গায় যে বস্তুটা রাখা, তার থেকে যেই তাপটা বের হবে, গৃহীত হবে, সেটা হচ্ছে আমাদের কিউলো, ছোট তাপটা। আর পরিবেশে টোটাল তাপ যেটা বর্জন হবে, উষ্ণ তাপ আধার মানে পরিবেশ, ফ্রিজের বাইরে গরম জায়গা, সেই জায়গায় টোটাল যে তাপটা ফ্রিজ থেকে বের হবে, সেটা হচ্ছে আমাদের কিউ হাই বা কিউ টু, যেটা আমরা একটু আগে বলছিলাম, সেই কিউ হাইটা আমরা বের করে ফেলছি, ঠিক আছে, 375 জুল। তারপরে দেখো একটা রেফ্রিজারেটরের শীতল তাপ আধার থেকে 450 জুল, মানে আমার এটাও হচ্ছে কিউ লো এর ভ্যালু গ্রহণ করা হয়। আর তাপ আধারে হচ্ছে আমাদের কিউ হাই, টোটাল হচ্ছে 600 জুল বর্জন করা হয়, তাপ শক্তি বর্জন করে। তাহলে রেফ্রিজারেটর কার্য সম্পাদন সহ কে ইকুয়াল কত হবে বা সিওপি কত হবে, কিউ লো 450, কিউ হাই হচ্ছে আমাদের 600 বিয়োগ 450, কত হইতেছে দেখো, 450 বাই 150 আসতেছে আমাদের 3, ঠিক আছে, আসতেছে আমাদের 3। তাহলে আমাদের 3 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। ঠিক আছে, সামনে যাই। দেখো আমাদের নেক্সট টাইপ হচ্ছে এন্ট্রপি। আমার কোনো সিস্টেমে যদি শক্তির রূপান্তরের অক্ষমতা বা অসম্ভাব্যতা বা রূপান্তরের জন্য শক্তির অপ্রাপ্যতাকে এন্ট্রপি বলে। এত কঠিন ভাষা কিছু লাগবে না। এন্ট্রপি হচ্ছে বিশৃঙ্খলার পরিমাপ, মানে কোনো শক্তি যদি হারায় যায়, কোনো শক্তি যদি আমরা আবার রূপান্তর করতে না পারি কাজে, সেই শক্তিটাই পরিবেশে চলে যেতেছে, এটি হচ্ছে আমাদের এন্ট্রপি বাড়াইতেছে দিন দিন, বৈশ্বিক এন্ট্রপি প্রতিদিন বাড়তেছে, ঠিক আছে। আমাদের তো ডিএস ইকুয়াল এন্ট্রপির পরিবর্তন ইকুয়াল হবে কত, তাপের পরিবর্তন বাই তাপমাত্রা, ডিএস ইকুয়াল ডিকিউ বাই টি। এটা ইকুয়াল হচ্ছে আমাদের একক হচ্ছে কি দেখো তো, জুল পার কেলভিন, জুল পার কেলভিন, কারণ হচ্ছে ডিকিউর একক জুল, তাপমাত্রা একক কেলভিন, ঠিক আছে। ও এম ভরের কোনো বস্তুর আপেক্ষিক সুপ্ত তাপ হবে, দেখো এম ভরের বস্তুর আপেক্ষিক তাপ
এম ভরে কোনো বস্তুর আপেক্ষিক তাপ হবে এস। এলএফ হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, এটার ভ্যালু হচ্ছে 3,36,000, 3,36,000 জুল পার কেজি। যেটাকে তুমি চাইলে এরকমও লিখতে পারো 3.36 ইন্টু 10⁵ জুল পার কেজি। আর এলভি হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ, যেটাকে তুমি লিখতে পারো 2268 3.0 জুল পার কেজি, যেটাকে চাইলে এভাবেও লেখা যাবে 2.26 ইন্টু 10⁶ জুল পার কেজি। ঠিক আছে, আমাদের এন্ট্রপির আর কি কি সূত্র হতে পারে বলো তো? এন্ট্রপির সূত্র হতে পারে ডিএস, এটা ইকুয়াল তাপমাত্রা যদি চেঞ্জ হয় তাহলে হবে এমএস লন T2/T1 যদি তাপমাত্রা চেঞ্জ হয়। তাপমাত্রা যখন চেঞ্জ হবে তখন কি পদার্থের অবস্থা একই থাকবে, দশা চেঞ্জ হবে না, পানি পানিই থাকবে, বরফ বরফই থাকবে, আমাদের এই বাষ্প বাষ্পই থাকবে। তাপমাত্রা চেঞ্জ হবে তখন তখন শুধু তাপমাত্রা পরিবর্তনটা বসাবো। T2 হচ্ছে পরের তাপমাত্রা, T1 আগের তাপমাত্রা, এমএস লন T2/T1। এস হচ্ছে আপেক্ষিক তাপ। যখন আমাদের দশা চেঞ্জ হবে, মানে যখন হচ্ছে আমাদের 0 ডিগ্রির বাষ্প 0 ডিগ্রির বরফ 0 ডিগ্রির পানিতে পরিণত হইতেছে, তাপমাত্রা চেঞ্জ হইতেছে না, দশা চেঞ্জ হইতেছে, 0 ডিগ্রির বরফ 0 ডিগ্রির পানিতে যাইতেছে, সেই ক্ষেত্রে সূত্র হবে mLF/T, বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ বাই টি। আর যখন হচ্ছে আমাদের 100 ডিগ্রির পানি 100 ডিগ্রি বাষ্পে কনভার্ট হইতেছে, মানে সেই ক্ষেত্রে তুমি দেখো দশা চেঞ্জ হইতেছে, তাপমাত্রা কোনো চেঞ্জ হইতেছে না, সে বেলাতে কি বলবো mLV/T। তাহলে আমরা হচ্ছে এই সূত্রগুলো জানি, আবার একটু দেখলাম। তাহলে এরপর দেখো সেম জিনিস লেখা আছে এখানে, এগুলো দেখো। তারপরে বরফের আপেক্ষিক তাপ, বরফের এসের ভ্যালু 2100, পানির হচ্ছে 4200, আর বাষ্পের হচ্ছে 2000। মনে রাখো, হ্যাঁ, জুল পার কেজি পার কেলভিন একক সহ মনে রাখো। জগতের এন্ট্রপি সবসময় ক্রমবর্ধমান, মানে এন্ট্রপি বাড়তেছে সবসময়। রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে এন্ট্রপির পরিবর্তন সবসময় জিরো। এগুলো কিন্তু সব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে এন্ট্রপির পরিবর্তন জিরো, কারণ তাপের আদান প্রদান হয় না। ঠিক আছে, তাহলে এরপর আসো এন্ট্রপির এসআই একক কত। আমরা এটা শুরুতেই দেখছি, এন্ট্রপির এসআই একক কত, জুল পার কেলভিন, জুল পার কেলভিন, কারণ তাপ বাই তাপমাত্রা, জুল বাই কেলভিন। দেখো বিকারে পানি গরম করতে দিছো তুমি, 1 গ্রাম পানিতে তুমি 5 ক্যালোরি তাপ প্রয়োগ করছো, কিউয়ের ভ্যালু। ঠিক আছে, তাহলে তাপমাত্রার কি পরিবর্তন হবে, তার মানে কিউ ইকুয়াল তুমি জানো এমএস ডেল থিটা। তাহলে তুমি ডেল থিটা কত জানতে চাইছো, ডেল থিটা ইকুয়াল কি হবে কিউ বাই এমএস। তাহলে কিউ কত দেওয়া 5 ক্যালোরি, তাহলে 5 ক্যালোরি তুমি জুলে নিলে কি হবে বলো তো, 4.2 গুণ করলে এটা জুল হয়ে যায় ক্যালোরি থেকে। আর গ্রাম দেওয়া আছে, 1 গ্রামকে কেজিতে নিতে হলে 10⁻³ গুণ করতে হবে, 1 × 10⁻³। আর এস হচ্ছে আমাদের বরফ গলনের কি বলে কিসের আপেক্ষিক তাপ বলো, পানির আপেক্ষিক তাপ 4200। তাহলে দেখো যেটা পাই সেটা হচ্ছে 5 × 10⁻³ যদি উপরে গুণ করো, 10⁻³ যদি উপরে গুণ করো তাহলে এই 4.2টা হয়ে যায় 4200, আর নিচেও আছে 4200। তো আলটিমেটলি নিচের 4200 উপরে 4200 কাটাকাটি যে 5 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমার বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে, এটাই হচ্ছে অ্যান্সার। সবাই বুঝতেছো কিনা? আমার এখানে প্রথমে আমরা ক্যালোরি দেওয়া ছিল, ক্যালোরিটাকে জুলে নিছি, জুলে নেওয়ার জন্য 4.2 গুণ করছি, ডিভাইডেড বাই ভরকে কেজিতে নেওয়ার জন্য 10⁻³ গুণ করছি, আর পানির আপেক্ষিক তাপ তো 4200 গুণ করার পরে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ আমার এখানে 5 থাকতেছে, 5 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমার বাড়বে। তারপর দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্রের সমন্বিত সূত্র কোনটা। তাপগতিবিদ্যার প্রথম সূত্র ছিল এটা ডিকিউ, এটা ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ। আমরা এন্ট্রপির পরিচয় পাই, মানে তাপ শক্তি যে অপচয় হয়, এটা কোন জায়গায় পাই, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে আমরা আবার কি দেখছি বলতো, ডিএস ইকুয়াল ডিকিউ বাই টি। তাহলে এখান থেকে ডিকিউ ইকুয়াল কি বলা যায়, টিডিএস বলা যায়। তাহলে ডিকিউর জায়গায় জাস্ট টিডিএস বসাই দিবা, টিডিএস ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ। এই হচ্ছে আমাদের এখানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্রের মধ্যে সম্পর্ক। তাহলে টিডিএস ইকুয়াল ডিইউ প্লাস পিডিবি, ডিডব্লিউর যেহেতু পিডিবি বলা যায়, তাহলে টিডিএস ইকুয়াল ডিইউ প্লাস পিডিবি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তাহলে তারপর যাই দেখো কোন অবস্থায় একটা বস্তুর এন্ট্রপি সবথেকে কম থাকে। মনে রাখবো এন্ট্রপি মানে বিশৃঙ্খলা, তার মানে যেই অবস্থাতে বিশৃঙ্খলা কম
মানে জিনিসগুলো সাজানো গোছানো, সেটার মধ্যে আমাদের এন্ট্রপির পরিমাণটা কম থাকে। যেমন কঠিন পদার্থ দেখো, একটা সুশৃঙ্খল পদার্থ না, কঠিন পদার্থের অণুপরমাণুগুলো একদম সুন্দরভাবে সুবিন্যস্ত থাকে এবং কাছাকাছি লেগে লেগে থাকে, কোনো নড়াচড়া থাকে না। তাহলে কঠিন পদার্থটা সব থেকে বেশি স্থিতিশীল, মানে কঠিন পদার্থে বিশৃঙ্খলা সব থেকে কম, তার মানে কঠিন পদার্থে এন্ট্রপির পরিমাণ সব থেকে কম। তার থেকে পানিতে দেখো, পানি একটু ছোটাছুটি করে, তাহলে পানির এন্ট্রপি আরও বেশি। পানির থেকে দেখো গ্যাস আরও অনেক বেশি ছোটাছুটি করে না, তাহলে গ্যাসের এন্ট্রপি আরও অনেক বেশি। তার মানে বিশৃঙ্খলা যেটা বেশি সেটার এন্ট্রপি তত বেশি। কঠিন পদার্থের এন্ট্রপি তার মানে সব থেকে কম হবে। ঠিক আছে, তারপর আসো আমাদের একটু, যদি তোমরা ক্রমটা মুখে শুনছো তো, তারপরে আমি একটু বলে দিই। আমাদের সব থেকে কম হয় কঠিনে, লিখে দিই একটু। তারপরে হয় আমাদের কিসে বলো তো, তারপরে হয় আমাদের পানিতে, তরলে আর কি, তরলে। তারপর হয় হচ্ছে আমাদের বাষ্পতে। ঠিক আছে, তারপরে আসো কার্নোচক্রে এন্ট্রপির পরিবর্তন কত হবে? 0, কারণ কার্নোচক্র কি একটা আদর্শ ইঞ্জিন। আদর্শ ইঞ্জিনে এন্ট্রপির পরিবর্তনটা কত হয়? 0 হয়। তারপরে আসো 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি ঠান্ডা পানিকে তুমি যদি 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করো, তাহলে এন্ট্রপির পরিবর্তনটা কত হবে? দেখো দেখো আমি একটু বুঝাই দিই জিনিসটা। আমাদের ডিএস ইকুয়াল, এখানে তাপমাত্রা চেঞ্জ হইতেছে যেহেতু, তাহলে এমএস লন T2 বাই T1। T2টা কত বলো তো? T2টা হচ্ছে 32 যোগ 273 ক্যালভিনে নিলে, আর T1টা কত? 10 প্লাস 273। এখন তুমি বলো, লনের ভিতরে যদি তুমি সবসময় বড় বাই ছোট করো, লনের ভিতরে বড় বাই ছোট করলে সেটা পজিটিভ আসে, আর লনের ভিতরে যদি তুমি ছোট বাই বড় করো সেটা নেগেটিভ আসে। তাহলে এখানে দেখো লনের ভিতরে উপরে বড় নিচে ছোট না, T2টা বড় T1 ছোট, তাহলে এটা ধনাত্মক এন্ট্রপির পরিবর্তন হবে। বুঝছো? এন্ট্রপির পরিবর্তনটা ধনাত্মক হবে। লনের ভিতরে তুমি বড় বাই ছোট করবা, তাহলে এটা 1-এর বেশি আসবে, 1-এর বেশি আসলে লনের ভিতরে অ্যান্সার পজিটিভ আসে। আর লনের ভিতরে যদি 1-এর থেকে ছোট কিছু দাও, মানে হচ্ছে ছোট বাই বড় করো, তার মানে 1-এর থেকে ছোট সংখ্যা আসে, তাহলে সেটা হচ্ছে মাইনাস আসে। তাহলে এখানে দেখো পরের তাপমাত্রাটা দেখো বেশি, আগের তাপমাত্রাটা কম, তার মানে বড় বাই ছোট করলে আমার এখানে ধনাত্মক এন্ট্রপির পরিবর্তন হবে। সবাই বুঝছো কিনা বলো? সবাই ক্লিয়ার হইলে একটু কমেন্টে জানাই দিবা যে ক্লিয়ার ভাইয়া। হ্যাঁ, সবাই ক্লিয়ার হইলে আমাকে একটু কমেন্টে জানাই দিবা যে ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, অনেকেই বলছো এ, ঠিক আছে, ওকে। তারপরে আসো, দুইটা বস্তুর ঘর্ষণের ফলে যে তাপটা তৈরি হয়, এটা কি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া? যেই ঘর্ষণের ফলে যে তাপটা তৈরি হয়েছে, মানে তুমি যে কাজ করছো, ঘষাঘষি করলা, তাপ তৈরি হইলো, কাজ ঘষাঘষি যে করতেছিলা, ঘর্ষণ করতেছিলা, এটা কি কাজ? কাজটারে কিসে রূপান্তর করলা? তাপে রূপান্তর করলা, মানে তাপ তৈরি হয়েছে। তুমি কি এই তাপটা দিয়ে আবার কাজ পাবা? মানে তুমি যদি এই যেই তাপটা তৈরি হইলো, তুমি কি কোনোভাবে এই তাপটা তোমার শরীরে দিয়ে আবার নিজে নিজে হাত চালাতে পারবা? মানে ওই তাপটা কি তোমার শরীরে হাতটা চালাই দিতে পারবে? তুমি যদি নিজে না চালাও, পারবে না তো, তাই না? তার মানে কাজটা তাপে যাইতেছে, কিন্তু তাপটা আবার কাজে আসতেছে না। তার মানে কি এটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। বুঝছো? অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তারপর দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোন ভৌত রাশিটা স্থির থাকে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হয় না, তার মানে এন্ট্রপির পরিবর্তন শূন্য, এন্ট্রপিটা স্থির থাকে। বুঝছো? তারপরে যদি যাই, আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 273 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর করতে, তুমি দেখো বরফ পানিতে যাইতেছে, দশা চেঞ্জ হইতেছে, কিন্তু তাপমাত্রা চেঞ্জ হইতেছে না। 0 ডিগ্রি সেলসিয়াস 0 ডিগ্রি সেলসিয়াসই আছে। তাহলে আমাদের এন্ট্রপির পরিবর্তন কত? আমরা সেই ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তনের সূত্র কোনটা নিব বলো তো? বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ যেটা, সেটা mLF ডিভাইডেড বাই টি। তাহলে এখানে m কত বলো তো? m হচ্ছে আমাদের 273 কেজি, আমাদের LF হচ্ছে 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5, আর আমাদের নিচের টি কত বলো তো? তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 273 কেলভিন। 273 বাদ গেলে আমার 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল পার কেজি আমার এন্ট্রপির পরিমাণ আসে। বুঝাইতে পারছি? আচ্ছা, এটা বুঝছো তো সবাই, তাই না? একদম ইজি কোয়েশ্চেন। দেখো তারপরে আগে আমরা তারপরে যাই। দেখো আমাদের এরপরে কোয়েশ্চেন, দেখো রুদ্ধতা প্রক্রিয়া, এই সেম কোয়েশ্চেন রিপিট হয়েছে, এটা লাগবে না। দেখো আমাদের তাপ শক্তি রূপান্তর, আরেকটা ইম্পর্টেন্ট টপিক। দেখো তাপ শক্তি রূপান্তর, আমি এত কিছু বুঝাইতে যাব না, আমি সহজ কথাবার্তা বলি। মনে রাখবা mgh এটা ইকুয়াল ms ডেল থিটা, এটা ইকুয়াল হাফ mv স্কোয়ার। যখন যেই সূত্রের সাথে সম্পর্ক চাবে সেই সূত্রটা আমরা নিব, যখন যেই দুইটা সূত্রের মধ্যে সম্পর্ক দরকার হবে সেই দুইটা সূত্র আমরা নিয়ে নিব। তিনটা সূত্র দিয়ে তো ম্যাথ হয় না, তো যখন যেই দুইটা সূত্র আমার লাগবে সেই দুইটা সূত্র আমরা নিয়ে নিব। এটা টোটালটা ইকুয়ালি কী বলো তো? পুরোটাকে একসাথে কী বলা যায়? পুরোটাকে একসাথে তাপ বলা যায়। পুরোটাই হচ্ছে তাপের সূত্র।
কিউ ইকুয়াল এমজিএইচ, এটাও তাপ, মানে এমজিএইচ কি একটা শক্তি, শক্তি মানেই তাপ, তাই না? তাপ শক্তি একই জিনিস। তাহলে আমাদের এই কিউ ইকুয়াল এমজিএইচ, কিউ ইকুয়াল এমএস ডেল থিটা, কিউ ইকুয়াল হাফ এমভি স্কোয়ার বলা যায়। তাহলে দেখো আমরা এরপরে যেটা পাবো সেটা হচ্ছে কোনো বস্তু যদি কঠিন অবস্থা থেকে প্রথমে তরলে না যেয়ে সরাসরি গ্যাসে যায়, এটা বাচ্চাকালের কোয়েশ্চেন, তোমরা পড়ে আসছো, ঠিক আছে? যদি কঠিন পদার্থরে তুমি তরলে না নিতে পেরে সরাসরি তাপ দিলে গ্যাসে চলে যায়, তাহলে সেটাকে বলা হয় ঊর্ধ্বপাতন বা ঊর্ধ্বপাতিত বস্তু, সেটা, তাই না? ন্যাপথলিন জাতীয় জিনিস, কঠিন থেকে সরাসরি বাষ্প, মানে তরল আর হয় না মাঝে, তাহলে এটা হচ্ছে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। দেখো এক খণ্ড বরফ ভূমি থেকে পতিত হয়েছে, ভূমিতে পতিত হয়েছে, এটা পরে করতেছি, এর পরেরটা আগে করি। দেখো 2 কেজি ভরের একটা বস্তু 3 মিটার উচ্চতা হতে পরে তাপে রূপান্তরিত হলে কি পরিমাণ, তাপের পরিমাণ কত হবে? সরি, দেখো বস্তু 2 কেজি ভরের একটা বস্তু 3 মিটার উপর থেকে ফেলতেছো, তাহলে তাপের রূপান্তর কত হবে? তাহলে কিউ ইকুয়াল আমরা কোনটা নিব বলো তো? উচ্চতা দেওয়া, এইচ দেওয়া, তাহলে অবশ্যই আমরা এমজিএইচ নিব। তাহলে এমজিএইচ, এম হচ্ছে 2, জি হচ্ছে আমরা 10 ধরলাম, এইচ হচ্ছে আমরা 3 ধরলাম, 3 দেওয়া আছে দেখো, তাহলে 3 দুগুণে 6, 10-এ 60 জুল, ঠিক আছে? এটার আবার ক্যালোরিতে নিচ্ছে, দেখো ক্যালোরিতে কেমন নেয় বলো তো? জুল থেকে ক্যালোরিতে কিভাবে যায়? জুল থেকে ক্যালোরিতে যাওয়ার জন্য মনে রাখবা, জুল থেকে ক্যালোরিতে যেতে হলে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে 0.24 গুণ করে দেবা। তাহলে এই 60-এর সাথে 0.24 যদি গুণ করি, তাহলে 0.24 ইন্টু 60, তাহলে এটা ক্যালোরি হয়ে যাবে। তাহলে 60-এর শূন্য দিয়ে 0.1 ঘর আগায় নিই, তাহলে 2.4 ইন্টু 6, তাহলে এবার মুখে মুখে ক্যালকুলেশনটা ইজিলি করা যাবে। তাহলে 4 6 24-এর 4, হাতে থেকে 2, 6 দুগুণে 12 আর 2 14.4 ক্যালোরি, অর্থাৎ আমি যেহেতু 10 ধরছিলাম এখানে জি এর ভ্যালু, তাহলে একটু 19-20 আসছে আর কি, 14.01 ক্যালোরি হচ্ছে আমার এখানে অ্যান্সার। বুঝছো সবাই? সবাই কি বোঝাইতে পারছি আমি? সবাইকে কি বোঝাইতে পারছি? সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু বলো তো। অনেকক্ষণ ধরে আমি টানা কথা বলে দিচ্ছি, কারণ হচ্ছে আজকে যেহেতু আমাদের 2টা ক্লাস নিতে হবে, আমি ক্লাস টাইমগুলো বেশি লেংদি করতে চাইতেছি না, তাই আমি কথা কম বলে আমি জাস্ট সলভ করে যেতেছি, ঠিক আছে? হয়তো অনেকে অনেক সময় কমেন্ট করছে, আমি সবগুলো দেখার সুযোগ হয়নি, কিন্তু সবাই বুঝতেছো আমি আশা করি। হ্যাঁ, কোনোটা না বুঝলে আমাকে বলতে হবে, হ্যাঁ, কোনোটা না বুঝলে আমাকে বলতে হবে। দেখো তারপরে যাই, আসো তাপ ধারণ ক্ষমতা। তাপ ধারণ ক্ষমতাকে আমরা সি দ্বারা প্রকাশ করি, এটা ইকুয়াল হচ্ছে এমএস, ঠিক আছে? সি ইকুয়াল হচ্ছে এমএস। তাহলে এটার একক কী হবে বলো তো? তাহলে এম এর একক হচ্ছে জুল, এম এর একক হচ্ছে কি কেজি, আর এস এর একক কী বলো তো? জুল পার কেজি পার কেলভিন। তাহলে একটু খেয়াল দাও, কেজি আর কেজি ইনভার্স 1 কাটাকাটি গেলে কত থাকে? জুল পার কেলভিন থাকে, বুঝছো? তাহলে তাপ ধারণ ক্ষমতার একক কি? জুল পার কেলভিন। তাপ ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে সি ইকুয়াল এম এস, সি হচ্ছে তাপ ধারণ ক্ষমতা, এম হচ্ছে ভর, এস হচ্ছে আপেক্ষিক তাপ। আমি এককগুলো বসায় দেখলাম যে জুল পার কেলভিন আমার একক আসে, ঠিক আছে? দেখো ফুটন্ত পানি বাষ্পে পরিণত হইতেছে, এই অবস্থায় পানির আপেক্ষিক তাপ কত হবে? ফুটন্ত পানি বাষ্পে পরিণত হইতেছে, তার মানে বলো তো তাপমাত্রার কি কোনো চেঞ্জ হইতেছে? ফুটন্ত পানি 100 ডিগ্রি সেলসিয়াস, ফুটন্ত বাষ্প কত? 100 ডিগ্রি সেলসিয়াসই আছে, তাহলে ডেল থিটা কত এখানে? 0 না? তার মানে আমরা কিউ ইকুয়াল কী পাই জানি বলো তো? কিউ ইকুয়াল আমরা জানি এম এস ডেল থিটা, তাহলে আমাদের এখানে এস ইকুয়াল কী হবে? কিউ বাই এম ডেল থিটা, তাই না? তাহলে দেখো সামথিং ডিভাইডেড বাই 0, সামথিং ডিভাইডেড বাই 0 কী হয়? ইনফিনিটি। তার মানে এখানে অ্যান্সার কী হবে? অসীম, বুঝছো? অ্যান্সার হবে অসীম, আমাদের আপেক্ষিক তাপ হবে অসীম। তারপরে আসো, 5 গ্রাম ভরের একটা সীসার বুলেট কোনো দেয়ালে বাধাপ্রাপ্ত হইলে তার তাপমাত্রা 160 কেলভিন বৃদ্ধি পায়। তাহলে দেখো ডেল থিটা দেওয়া আছে 160 কেলভিন, আর হচ্ছে দেখো ভর দেওয়া আছে 5 গ্রাম। তোমাকে কি বলছে যে এই বুলেটটার বেগ কত ছিল? দেখো বেগ ভি, বেগ কোন সূত্রে আছে বলো তো? হাফ এম ভি স্কোয়ারের মধ্যে আছে, তাই না? তাহলে সূত্র নেব হাফ এম ভি স্কোয়ার। এটাই কল তাপমাত্রার পার্থক্য দেওয়া আছে, তাপমাত্রার পার্থক্য ডেল থিটা কোন সূত্রে আছে? এম এস ডেল থিটাতে আছে, তাহলে এই দুইটা সূত্র নিয়ে নিব। এখান থেকে আমাকে কি বের করতে বলছে? আমাকে বের করতে বলছে বেগ কত। তাহলে আমরা দেখো এম কাটা দিতে পারি, তো আমরা এখানে ভি ইকুয়াল কী পাইছি? দেখো 2s ডেল থিটা, এটার উপরে রুট, তাহলে রুট ওভার 2 গুণ এস কত আমার এখানে? এস হচ্ছে 125 দেওয়া আছে, কিন্তু ডেল থিটা কত দেওয়া? 160, ঠিক আছে? তো এখান থেকে ক্যালকুলেট করলে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে তোমরা দেখবা যে 200 মিটার পার সেকেন্ড আসতেছে, ঠিক আছে? তোমরা দেখবা এই পুরোর ভিতরে পুরোটারে গুণ করলে তোমার হচ্ছে, দেখো আমি যদি করি তোমরা ক্যালকুলেট করতে পারবা, তাই আমার এখানে তুমি দেখবা যে 200 মিটার পার সেকেন্ডটা আসতেছে, ঠিক আছে? তোমরা একটু দেখো ক্যালকুলেশন করে। তো আমার এখানে সবগুলো কোয়েশ্চেনই শেষ, একটা কোয়েশ্চেন জাস্ট সলভ করা বাকি, দেখো এটা করে ফেলি আমরা, বলছিলাম যেটা লাস্টে করব। দেখো এক খণ্ড বরফ তোমার হচ্ছে উপর থেকে ভূমিতে পতিত হইতেছে,
এতে পতন শক্তির 50% তাপে রূপান্তরিত হইতেছে। দেখো উপর থেকে পড়তেছে mgh তাপ নিয়ে, মানে শক্তি ছিল mgh, এটার কতটুকু তাপ শক্তিতে রূপান্তরিত হইতেছে 50%, তাহলে mgh ইন্টু 50%, এটা ইকুয়াল দেখো বরফটা কতটুকু গলছে, বরফটা গলছে 1/4, তাহলে বরফ গলার জন্য তাপ হয় হচ্ছে mlf। যদি পুরা বরফ গলতো তাহলে mlf ই থাকতো, কিন্তু যেহেতু 1/4 বরফ গলতেছে তাহলে হবে mlf ইন্টু 1/4। এখান থেকে আমাকে কি বের করতে হবে, দেখো উচ্চতাটা h বের করতে হবে, তাহলে h এম, উভয় পাশে কাটা দেওয়া যায়, তুমি দেখো তাহলে এখান থেকে থাকতেছে gh ইন্টু 50% অর্থাৎ 0.5, এটাও থাকতেছে ইকুয়াল lf ইন্টু 1/4, lf হচ্ছে 3.36 ইন্টু 10⁵ ইন্টু 1/4। তাহলে তুমি একটু দেখো আমার এখান থেকে কি আসে, h ইকুয়াল হইতেছে 3.36 ইন্টু 10⁵, আর 0.5কে ওই পাশে পাঠালে দেখো 0.5 ভাগ হয়ে যাবে, মানে এখানে আলটিমেটলি কত থাকবে, 0.5 মানে 1/2, ওই পাশে পাঠালে 2, তাহলে আরেকটা কি থাকবে বলো, 2/4 মানে তোমার কি থাকবে 1/2 থাকবে, 1/2ই থাকবে। তাহলে দেখো নিচে আবার 2 থাকতেছে, আর এই জিটাকেও এই পাশে নিচে পাঠিয়ে দিতেছে, জি পাঠালে এই পাশে নিচে 10 পাঠাইলাম ধরো, 9.8 না ধরে, তাহলে কত হচ্ছে দেখো 3.36কে তুমি ভাগ করলে 2 ভাগ করলে দেখবা 1.7 এর কাছাকাছি কিছু একটা আসবে, 1.69, আর 10⁵ থেকে এটা 10 গেলে থাকবে 10⁴। এটা কোন এককে বের হয়েছে, এটা মিটার এককে বের হয়েছে, কিন্তু আমার কাছে কিলোমিটার চাইছে, তাহলে এটাকে আমরা 1000 দ্বারা ভাগ করবো, 1000 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো 1.7 ইন্টু 10 আমরা পাবো এখানে 17 কিলোমিটার, হ্যাঁ 17 সামথিং কিলোমিটার আসবে। তাহলে আমার এখানে অ্যান্সার কোনটা হবে 17.14 কিলোমিটার। ঠিক আছে, নওশাদ সামি বলছো 17.14। তাহলে এতটুকুই ছিল আমাদের তাপগতিবিদ্যা আজকে, তাপগতিবিদ্যার যা যা ছিল সব কিছু আমরা দেখলাম। তাহলে আজকের ক্লাস এতটুকুই, সবাই ভালো থেকো, সন্ধ্যাবেলা আবার দেখা হবে চলতরিতের 1 নম্বর লেকচারে।